সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমার স্ক্রিন রেডি। স্ক্রিন রেডি না আপনার? ওই যে আহ টুইটার অ্যাকাউন্টটা দেখাবো একটু, আর অ্যাড ম্যানেজারের একটা কোশ্চেন ছিল। টুইটার আর অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, সবাই জয়েন হতে থাকুক, আপনার প্রবলেম গুলো দেখি কি কি প্রবলেম আপনার। ম্যাম, দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি চলে যান, আপনার অ্যাড অ্যাড ম্যানেজার তো ওপেন আছে দেখা যায়, অ্যাড ম্যানেজারে চলে যান। ম্যাম, এই যে অ্যাড ম্যানেজারে গিয়ে ম্যাম, হুম। এটা তো ছোট করতে পারতেছি না। কোনটা ছোট করবেন? এটা তো এই বিজনেস ম্যানেজার। না না, এই যে ইয়েটা। জুমের ইয়াটা টেনে নিচে নিয়ে আসেন। ওটা হচ্ছে আপনার মুভমেন্ট হবে, তো এটা টেনে নিচে নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসলাম। হবে না। ম্যাম, আমি তিনটা ওপেন করে রাখছি, যেটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে হুম। এটা তো আমি ক্রিয়েট করি নাই। এটা আমার ডিফল্টে ক্রিয়েট ছিল, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা। এটা আমি ক্রিয়েট করছি। হুম। ম্যাম, এই যে এটা কি ম্যাম, ভিউ ইন অ্যাডস ম্যানেজার, এটা তো আমার, এটা অ্যাড অ্যাকাউন্ট। এটা ম্যাম অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা ম্যাম, তাহলে এখানে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট, তো এটা আমার ডিফল্টে ক্রিয়েট ছিল। হ্যাঁ, ডাউন অ্যারোতে ক্লিক করেন, বাকিগুলো দেখেন। জি ম্যাম, আমি আর একটা ক্রিয়েট করেছি, এই যে এটা ক্রিয়েট করেছি আমি। নিচে আরেকটা আছে। জি, এটা কয়জন? আমার ডিফল্টে ক্রিয়েট ছিল, আর এটা আমি ক্রিয়েট করেছি। মোট দুইটা না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, দুটো দুটো অ্যাড অ্যাকাউন্ট। জি জি, এটা তো আমি ক্রিয়েট, ডিফল্টে ক্রিয়েট ছিল, আর এটা আমি ক্রিয়েট করেছি। তো ম্যাম, এই যে এইটা ম্যাম কি, এই যে এটা আমার প্রোফাইল এটা দেখাচ্ছে। আপনার অ্যাড অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, আপনার ফেসবুক প্রোফাইল থেকে মেবি নিয়েছে। আচ্ছা ম্যাম, তাহলে এটা তো ম্যাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার। এখন ম্যাম, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারেই তো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, হুম। তাই না? জি। তো এখন তাহলে ম্যাম, এখানেও তো দেখাচ্ছে, এটা এটা কি কোনো প্রবলেম না? এটা কি আসলে বুঝতেছি না, যদি একটু বুঝাই দিতেন। না, এটা তো আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে, সেটা তো ওই বিজনেস ম্যানেজারে গেলে অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন কোনটার আন্ডারে কোনটা আছে। কিন্তু এটা আচ্ছা যখন অ্যাড ম্যানেজারে থাকবেন তখন আপনার অল অ্যাড অ্যাকাউন্ট আপনাকে এখানে শো করবে। যত ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে সকল অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। সেটা যেই বিজনেস ম্যানেজারের আন্ডারেই থাকুক বা ডিফল্টে ক্রিয়েটেড থাকুক, সকলগুলাই এখানে শো করবে। ঠিক আছে, কোনটার আন্ডারে ওইটা এখানে আপনাকে দেখাবে না বা ওইটা আপনাকে মেনশন করা হবে না। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। তাহলে তো ম্যাম, আচ্ছা, এটা কোনো আর কোনো প্রবলেম আমার না। আর আরেকটা যেটা দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে কোনটা জানি, পিপুল। ম্যাম, এখানে আমার মেল আইডিটা অ্যাড হচ্ছে না। হ্যাঁ, এখন এটা তো অ্যাড হচ্ছে না, যেটা এটা একটা প্রবলেম কেন? ছিল। কেন মেন আইডি এখানে অ্যাড হবে কেন? আপনার মেন আইডি তো অ্যাক্সেস না আছে, না, এখানে যে দেখাচ্ছে মেল যেটা। মেল আমার মেল আইডিটার কথা বলতেছি। মেল আইডি এখানে কেন অ্যাড করবেন? এ, না আপনি কোনো এখানে অন্য ফেসবুক প্রোফাইলে অ্যাকাউন্ট আছে কি আরো অন্য কোথাও অন্য কোনো অ্যাকাউন্ট আছে ফেসবুকের যেটা ইউজ করছেন এটা ছাড়া? যদি একটা আছে। থাকে ওই অ্যাকাউন্টটা এখানে, ওই অ্যাকাউন্টের মেলটা এখানে আপনি অ্যাড করার চেষ্টা করবেন। রানিং যেটা চালাচ্ছেন, যেটার মাধ্যমে এটা পরিচালনা হচ্ছে, সেই জি জি। মেল দিলে তো হবে না, কারণ ওইটা দিয়ে তো অলরেডি আপনার ফুল কন্ট্রোল আছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। অন্য ফেসবুক আইডির মেল নিতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা ঠিক আছে। এখন ম্যাম, এই যে ক্যাম্পেইনে আপনি একটা জিনিস দেখিয়েছিলেন, যে আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, হুম। তাহলে আপনি বলেছিলেন যে আপনার অ্যাকাউন্ট ইনফো নিডেড, এই যে এই জিনিসটা আপনি বলেছেন যে একই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ। আপনারটা যখন দেখিয়েছিলেন তখন আর আমারটা সেম। এটা অ্যাক্টিভ করার তো আমি পাইতেছি না, মানে ক্লিক করেন কিভাবে তো। অ্যাক্টিভ, গো টু অ্যাকাউন্ট এখানে ওভারভিউ। এখানে হচ্ছে ডিঅ্যাক্টিভের ইয়া না, তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড চাবে মেবি। ক্লিক করেন, গো টু অ্যাকাউন্ট ওভারভিউতে যান। আমি আমি ন্যাশনাল গেছিলাম আইডি ম্যাম। কার্ড অথবা ফোন ভেরিফিকেশন চাইতে পারে। কোত্থেকে চাইবে বুঝতেছি না। ও আচ্ছা, এখানে পেমেন্ট মেথড চাচ্ছে, হ্যাঁ।
পেমেন্ট মেথড স্কিপ করে দেন, স্কিপ ফর নাও, সমস্যা নাই, এটা কোনো ইস্যু না। এটা জি। জাস্ট ওরা একটা নোটিশ দেখাচ্ছে আচ্ছা, যে তুমি এটা পেমেন্ট মেথডটা অ্যাড করো, কারণ অ্যাড চালাতে গেলে তো আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। তাহলে কি ম্যাম যখন আমি পেমেন্ট মেথডটা অ্যাড করব দেন আমার এটা ঠিক হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওইটা কোনো ইস্যু না, ওইটা ছাড়া আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারবেন। কারণ আপনি আমি প্র্যাকটিস প্র্যাকটিস করি ওই হুম, এটা এই ক্লাসটার পরে আপনি বলেছিলেন যে অ্যাড অ্যাকাউন্ট বাদ দেন, এর অন্য একটা কি জানি ক্লাস চলছিল খুব গুরুত্বপূর্ণ, এটা পরে ঠিক করা যাবে, এই জন্য আমি আর ওইটা নিয়ে মাথা কামাই না, আমি প্র্যাকটিস করি, এডিট করে প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা সমস্যা নাই, ওই যে ইস্যুটা দেখালেন ওটা জাস্ট পেমেন্ট মেথডটা চাচ্ছে, কিন্তু এটা কোনো ওয়ার্নিং না, ঠিক আছে? এটা আচ্ছা, ওদের এখন ম্যাম দুইটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা পরে দেখাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি টাইম জোন বলেছিলেন এশিয়া প্যাসিফিক, ওটা তো চেঞ্জ করা যাবে না এটা বলেছিলেন। হুম, এখন ডলারটা আপনি কারেন্ট মানে কারেন্সি চেঞ্জ করা কারেন্সি, যাবে না, আমার জানা মতে কারেন্সি চেঞ্জ করা যাবে না। বাট আপনি বলেছিলেন যে মানে আমাদের ইচ্ছে মতো দিতে, এটা শব্দটা ইউজ করেছিলেন আর কি, বাট আপনি বললেন যে অ্যাকাউন্ট তো চেঞ্জ করা যাবে না, তাহলে এটা কিভাবে ইচ্ছে মতো দিব? এটা না, একটা কোশ্চেন। ইচ্ছা মতো বলতে কি, আপনি যেই কান্ট্রিতে আছেন অবশ্যই সেই কান্ট্রি টাইম জোন দিবেন। ইচ্ছা মতন বলতে আপনি বাংলাদেশের জন্য অ্যাড রান করবেন, আপনার কি ইউএস এরটা দেওয়া উচিত? না ম্যাম, কিন্তু আমি তো হুম। টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো টাইম জোন নাকি চেঞ্জ করা যায় না বলেছিলেন, না মানে না, আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তো টাইম জোনটা আপনি দিতে পারবেন, তখন টাইম জোনটা আপনি সিলেক্ট করতে পারবেন, বাট তখন তো ক্রিয়েটের পরে আপনি তো চেঞ্জ করতে পারবেন না। জি জি, তখন তো মানে এশিয়া প্যাসিফিক দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো হয়েছে, আপনি তো হ্যাঁ, আপনার কান্ট্রির হয়েছে, টাইম বাট জোনই দিয়েছেন। ডলারের যে বিষয়টা আপনি বলেছিলেন যে হুম। বাংলাদেশের জন্য বা বাইরের জন্য, ওটা নাকি এটা মানে আমি ডলারটা খালি জাস্ট খালি ক্যালকুলেশনের জন্য, আপনার জাস্ট খালি ক্যালকুলেশনের জন্য আপনার অ্যাডের যেটা বাজেট দিবেন, লাইক আচ্ছা। আপনার বাংলাদেশের একটা ক্লায়েন্ট আপনাকে 500 টাকা দিল, যে 500 টাকা তুমি আমাকে অ্যাড রান করে দাও, দেন জি 500 টাকাকে আপনি ডলারে কনভার্ট করতে গেলে আপনার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, কারণ ডলার রেটটা এবং শুধু নট অনলি ভুল, ডলারের রেটটা কিন্তু বাড়বে কমবে বা মানে কম বেশি এই ধরনের ইয়াগুলো হতে পারে যে কখনো কম থাকে কখনো বেশি থাকে, তাই না? তো সেক্ষেত্রে জি কিন্তু জি। আপনার এখানে একটা কিন্তু ক্যালকুলেশনে একটা ভুল হবেই। এই কারণে এখানে কারেন্সিটা যে নিজে যে কান্ট্রি থেকে খুলছে অ্যাড অ্যাকাউন্ট, সে সেই কারেন্সিটা ওখানে চুজ করবে। কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে ডলারেই অ্যামাউন্টটা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে, এটা এমন না যে আপনি ডলারে দিয়েছেন টাকাতে দিতে পারলেন না, টাকাতে দিলে টাকা কাটতো, এটা কিন্তু না বিষয়টা, বুঝছেন? আপনি যেভাবে দেখেছিলেন সেভাবেই করেছিলাম আর কি। হ্যাঁ, ম্যাম ওকে, অ্যাড ঠিক রান আছে, ওখানে কোনো অ্যাড ইস্যু নেই, অ্যাড ওকে করুন। অ্যাড রান করার সময় মানে আপনার ডলার দেখাচ্ছিল, আমার টাকা দেখাচ্ছে, এটা তো কোনো বিষয় না, প্রবলেম না। না না, এটা তো 27। আপনার জন্য সুবিধা হয়েছে, আমি তো টাকায় আপনাকে রেকমেন্ড করেছিলাম আপনাদেরকে যে বাংলা আচ্ছা, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো টাকাতে থাকলে আপনি বাংলাদেশ বেস যখন অ্যাড রান করবেন তখন আপনার ওই যে ক্যালকুলেশনে ইজি হবে। বুঝতে পারছি। ম্যাম তাহলে তো আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তো কোনো পার্থক্য নাই না? না আছে না, কি? কি পার্থক্য, একই জিনিস। তাহলে ম্যাম আপাতত কোনো প্রবলেম নাই, এমনি তো একটা কোশ্চেন ছিল করা হয়নি। ম্যাম এই যে টুইটার অ্যাকাউন্ট আমার, আমি টুইটারে গেলে এরকম আসছিল, যখন আমার একটিভটা আপনাকে মেসেজ করেছিলাম মেসেঞ্জার গ্রুপে, অথেন্টিক, হুম আমি এটাতে ক্লিক করার পরে ওরা একটা গেম খেলতে বলেছিল, আমি গেমটা খেলেছিলাম, হুম খেলার পরে ওরা এই মেলটা আমাকে দিয়েছিল। ম্যাম দেখতে পাচ্ছেন মেলটা? এই যে দাঁড়ান দেখছি। এই এই মেলটা আমাকে দিয়েছিল, দেন এখনো ওই সেম, আবার ঢুকতে গেলে অ্যাকাউন্টে ঢুকলে এটাই আসতেছে। 5 to 7 ডেজ, মেলটা একটু উপরে যান তো, আর একটু উপরে যান, কবে আসছে মেলটা? আরো উপরে, আরো ম্যাম উপরে যান, এটা তো ডেটটা আসছে দেখবো। এই যে ম্যাম ডেট ফেব্রুয়ারির 9 ফেব্রুয়ারি তারিখ, মাসের এক 9 তারিখে। এক মাস হয়ে গেছে। পরে কি আবার লগ ইন হওয়ার চেষ্টা জি করেছিলেন? আচ্ছা, অন্য একটা জি জি, ইয়াতে যান, চেষ্টা করার অন্য পরে অন্য একটা ব্রাউজারে যান, ইনকগনিটো উইন্ডোতে যেতে পারেন। ও, আমি এটা কি ফায়ারফক্সে যাব? হ্যাঁ, ফায়ারফক্স যান, এটা মিস করে দেন। অত থাকার কথা, মজিলা ফায়ারফক্স না থাকলে ফায়ারফক্স ইনকগনিটো উইন্ডোতে যান 3 ডট দিয়ে। আছে সম্ভবত, ছিল তো, এই যে কিছু একটা আমি দেখতে পাচ্ছি না ভাই, আপনার স্ক্রিন মুভ হচ্ছে না। ম্যাম দেখতে পাচ্ছেন না? নো নো, আপনার স্ক্রিন মুভ হচ্ছে না। আচ্ছা ম্যাম। স্ক্রিন শেয়ার স্টপ করে আবার রিশেয়ার দেন প্রয়োজনে। আপনি কি মাউস মাউস মুভ করছেন?
যে আমি আবার দিচ্ছি ম্যাম তাহলে। দ্রুত দিয়ে ফেলেন, 10 মিনিট তিনি চলে শেয়ারে গেছে। ডেস্কটপ সিলেক্ট করতে হবে, উনি হচ্ছে যে উইন্ডো সিলেক্ট করছে, এই জন্য শুধু ওই উইন্ডোটাই দেখাচ্ছিল। ও হতে পারে, জানি না তো। ম্যাম দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, এখানে যান, টুইটার লেগে সার্চ করেন, নিউ ট্যাব নেন, নতুন ট্যাবে যে আচ্ছা এখানেই সার্চ করেন দেখি। আপনি তো গেছেন, এখন কোথায় গেছেন? এটা তো নিয়েছিলাম। বিং এ গেছেন নাকি? আচ্ছা দেন, টুইটার লেগে সার্চ করেন। এখানে একটু লগ ইন হওয়ার চেষ্টা করেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এতদিন পেন্ডিং রাখে না, ওটা বলে দেয় যে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, এরকম বলে দেয়। অথবা আপনার এরপরে আর কোনো মেল আসছে কিনা চেক করেছিলেন? হ্যাঁ ম্যাম, আর কোনো মেল আসে না, আমি চেক করেছিলাম। আসার তো কথা, পার্মানেন্ট রেস্ট এতদিন পেন্ডিং রাখে না, পেন্ডিং রাখার কথা না। অনলি twitter.com, ওই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই টেক্সটটুকু কেটে দেন। আপনার ইউআরএল থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস এই টেক্সটটুকু কেটে দেন, অনলি twitter.com টুকু দেখেন রাখেন। একটু স্লো দেখাচ্ছে তো। কিছুই তো আসতেছে না ম্যাম। নেট স্লো হলে তো এটা গুড লোডিং হচ্ছে। ম্যাম সেম ইস্যু তো। এটা সেম, এটা আসবে কেন? আপনি ওই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস এই ইয়ে টেক্সটটুকু কাটেন ইউআরএল থেকে। এটা তো কাটলাম একবার। এটা নিব ম্যাম? হুম। ওটা তো চলে আসতেছে অ্যাকাউন্ট অ্যাক্সেস অটো। আপনি এই ব্রাউজার থেকে ট্রাই করেছেন, সার্চে আপনার ওই অ্যাকাউন্ট আসতেছে। আপনি ক্রোমে যে না প্রয়োজন। না ম্যাম, এটা মোজিলা, এটা ফায়ারফক্স আমি আজকে প্রথম ওপেন করলাম। আপনি মজিলাতে নেই ডাউনলোড ভাইয়া, করে আপনি রেখেছিলাম আজ। মাইক্রোসফট চালাচ্ছেন, আপনি মাইক্রোসফট আপনি বিং এ আছেন। আপনি করেন, মিনিমাইজ করেন এটা। আচ্ছা। মিনিমাইজ করে আপনি ক্রোম থেকে ইনকগনিটো উইন্ডোতে যান। ওটাতে কোনো হিস্ট্রি থাকার কথা না, হিস্ট্রি থাকবে না। ইনকগনিটো উইন্ডোতে কোনো হিস্ট্রি থাকে না, আপনি ইনকগনিটো উইন্ডোতে যান। এগুলো তো আসছেন জন্য এখানে ব্লক করা রাখা আছে আপনাকে। এখানে ব্লক করেছে জন্য খুব দ্রুত করেন ভাইয়া, অলরেডি 15 মিনিট চলে গেছে। খুব দ্রুত করেন এটা, মিনিমাইজ করে আপনি ক্রোমে চলে যান। ক্রোমে যে ওখানে আপনি ইনকগনিটো উইন্ডো নেন। আচ্ছা, আমার নেটটা স্লো, তাহলে আমি একা একা ট্রাই করে দেখবো কি হয় এটা। একা একা তো আপনি ট্রাই করলেনই এতদিন, এতদিন তো একা একা ট্রাই করলেন, করে তো কিছু করতে পারলেন না। আপনি ইনকগনিটো উইন্ডো রেডি করেন। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না ঠিক মতন। মানে একটা উইন্ডো স্ক্রিনটা মেবি, উপরে ছিল, আমি দেখে একটা যাচ্ছি। উইন্ডো মেবি হচ্ছে জাস্ট আপনি অ্যাক্সেস দিচ্ছেন। আপনার ফুল ডেস্কটপটাকে অ্যাক্সেস দিতে হবে, একদম বাম পাশের উপরে কর্নারের অপশনটাতে ক্লিক করলে ফুল উইন্ডোটা বা ফুল ডেস্কটপটা আপনার অ্যাক্সেস পেয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া দিতে পারবেন শেয়ার নাকি? জি ম্যাম, শেয়ার দিতে পারবো কিন্তু হ্যাঁ, প্রবলেম থাকলে প্রবলেম কিন্তু রেডি করে নিয়ে বসে থাকতে হবে, এইভাবে করলে তো প্রবলেম সলিউশন হবে না। আচ্ছা ম্যাম, আমি থাক তাহলে এটা আমি দেখবো। আপনি ইনকগ দেন না, আপনার তো স্ক্রিনই শেয়ার দিচ্ছেন না আপনি ঠিক মতন। স্ক্রিন শেয়ার যদি ঠিক মতন না দেন আমি কিভাবে দেখবো? ঠিকঠাক ভাবে স্ক্রিন শেয়ার দেন। আপনি ইনকগনিটো উইন্ডোতে বলবো, আপনি ঝটপট ইনকগনিটো উইন্ডোতে চলে যাবেন, আমি বারবার যাচ্ছি ইনকগনিটো উইন্ডোতে, দেখাচ্ছি কোন মেথডে যাবেন, এগুলো তো ক্যাচ করা লাগবে তাই না? কোন মেথডে ইনকগনিটো উইন্ডোতে গেলাম, বা অ্যানাদার ব্রাউজারে বলতেছে আপনি ফায়ারফক্স মজিলাতে যান না, আপনি অন্য ব্রাউজারে গেছেন, এবং যেই ব্রাউজারে গেছেন ওই ব্রাউজারে টুইটার আপনি সার্চও করেছেন, সার্চে আপনার টুইটারের ওই প্রোফাইল শো করছে। ঠিক আছে।
এগুলো শেয়ার করতে হবে তো, ঠিক মতন শেয়ার না করলে আপনার প্রবলেম সলিউশন হবে না তো কখনো। ইনকগনিটো উইন্ডোতে রাখেন, ক্লাস শেষে সময় হলে দেখবো অথবা আগামী ক্লাসের শুরুতে আবার। ওকে, গত ক্লাস নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। নাজনীন সুলতানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। বলেন। আপু আমার একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে সাইট ম্যাপ সম্পর্কে। তো হুম সাইট ম্যাপ আমাদেরকে তো দেখালেন যে হচ্ছে আমরা তো ওয়েবসাইট ক্রিয়েট করে সেটার আন্ডারে আমরা হচ্ছে সাইট ম্যাপটা এটা করছি। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট বলে যে হচ্ছে সাইট ম্যাপটা আমাদেরকে মানে এটা যদি সেট আপ করে দিতে বলে, তো সেক্ষেত্রে মানে কিভাবে করে দিব? সেম ওয়েতে। সেম আর হয়তো বলতে তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস যখন আমাদেরকে দিবে তখন আমরা তাদেরকে করে দিতে পারবো। ওয়েবসাইট প্লাস সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস দিবে, অথবা গুগল সার্চ কনসোল আপনাকে সেট আপ করে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে তার জিমেলের অ্যাক্সেস, সব অ্যাক্সেস নিয়ে নিতে হবে। দেন ড্যাশবোর্ডের করে দিতে অ্যাক্সেস প্লাস হচ্ছে তার জিমেল, এবং ওই জিমেলের পাসওয়ার্ড সহ আপনার অ্যাক্সেস নিয়ে নিতে হবে। তো ওই জিমেল দিয়ে কন্টিনিউ করে পেড করে দেবেন। আর আরেকটা হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের এই যে উইকিপিডিয়া যেটা সম্পর্কে আপনি বলেছিলেন, তো এটা হচ্ছে শুধুমাত্র আমি এটা চার্জ দিয়ে দেখলাম, আমি তো হচ্ছে হোম ডেকোর নিয়ে একটা হচ্ছে মানে পোস্ট করেছিলাম, তো সেইটাতে উইকিপিডিয়া মানে আমি খুঁজে পাই নাই এইটাতে। কোনো না কোনো কিওয়ার্ড, কোনো না কোনো বিষয় তো পাবেন। আপনি হোম ডেকোর লিখে সার্চ করে তার উইকিপিডিয়া পাবেন না। না, পাচ্ছি উইকিপিডিয়া, না আমি। উইকিপিডিয়াতে কি শেয়ার করে? বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে। লাইক আপনি একটা পার্সনের ডিটেল জানতে চাচ্ছেন, যে সে হচ্ছে পপুলার বা সেলিব্রিটি, সার্চ করে তার ডিটেল আপনি পাবেন। আপনি কোনো একটা প্ল্যান্ট নিয়ে জানতে চাচ্ছেন, এই স্পেসিফিক ভাবে ওই প্ল্যান্ট লিখে সার্চ করলে ওই প্ল্যান্টের উইকিপিডিয়া সম্পর্কে ইনফো পেয়ে যাবেন। তো আপনাকে তো জাস্ট হোম ডেকোর, এটা হচ্ছে একটা মাদার নিশ। সো এই মাদার নিশ দিয়ে তো উইকিপিডিয়া কিছু প্রোভাইড করতে পারবে না। আপনাকে আরো স্পেসিফিক ভাবে কিছু সার্চ করতে হবে আপনাকে, ব্যাকলিঙ্কিং এর জন্য। স্পেসিফিক ভাবে কিছু ব্যাকলিঙ্কিং এর জন্য দিতে হবে। এবং নট অনলি যে আপনি উইকিপিডিয়া নেবেন তা না, সবাই কি তা করছে? আপনি গুগলের যে কিওয়ার্ড দিয়ে আপনি ব্যাকলিঙ্ক দিতে চাচ্ছেন, বা অ্যাঙ্কর টেক্সট যতটুকু অংশ, সেই অ্যাঙ্কর টেক্সটটা সার্চ দেওয়ার পরে টপে যে প্রোফাইলগুলো আছে, যে মানে যে সেগুলো যে কোনো একটা নিলেই হবে হ্যাঁ, কি? এবং ওগুলা ডোমেন অথরিটি দেখবেন যে আপনার নিজের ওয়েবসাইটের থেকে ডোমেন অথরিটি হাই আছে কিনা, তাহলেই হবে। ওগুলো নেওয়া আর যাবে। অবশ্যই টপ 10 এর লিঙ্ক গুলো নিতে পারবেন, কারণ অবশ্যই তাদের ডোমেন অথরিটি অনেক হাই থাকবে। ঠিক আছে। জি। আর আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের ডু ফলো সম্পর্কে বলতে ওটা চেয়েছিলেন আপনি। ব্যাকলিঙ্কিং ক্লাসে, এখন না, জি। মানে অফ পেজ এসইও ক্লাসে। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেন মাসুদ আলম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আপনি তো আমাদেরকে গত ক্লাসে অ্যাডসেন্স এর একটা টপিক দেখালেন, মানে অ্যাডসেন্স কি জন্য কিভাবে পাওয়া যায়। সেখানে বললেন কপিরাইট ইস্যু। এখন আমরা আমি প্রায় পেজে দেখি অথবা ওয়েবসাইটেও দেখি যে ওনাদের সিমিলার টাইপ থাকে, ইয়াগুলো ব্লগ গুলো। সিমিলার টাইপই সেক্ষেত্রে কি? থাকবে। লাইক মনে করেন আপনি সার্চ করলেন যে বেস্ট ফ্লাওয়ার গার্ডেনিং টিপস, এই রিলেটেড আপনি একটা ব্লগ লিখবেন। তো আপনি যখন সার্চ করবেন গুগলে, দেখবেন যে সবাই তো সেম জিনিসই লিখছে, যে সানলাইট রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে আপনার ওয়াটারিং রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে আপনার দেখবেন অলমোস্ট সেম থিংই আসবে। হ্যাঁ, চুজ দ্য বেস্ট প্লান্ট, হ্যাঁ, এই টাইপেরই বিষয়গুলো আসবে। তো হ্যাঁ, মানে এই মোটামুটি অধিকাংশ গুলোই সিমিলার। তো সেই সিমিলারই ক্ষেত্রে হবে, কি কিন্তু আমরা, টেক্সট হ্যাঁ, মিলবে না, টেক্সট মিলবে না, কারোর সাথে কারোর টেক্সট মিলবে না। ঠিক আছে। সেক্ষেত্রে কি মানে আমাদের কপিরাইট হওয়ার সম্ভাবনা কি থাকে ম্যাম? ওই চেক করে নেবেন, যদি কোনো এক্সাক্ট সেম লাইন ম্যাচ করে যায় সেক্ষেত্রে অবশ্যই কপিরাইট ইস্যু আসবে। লাইক আপনার ওই যে টুলগুলো কিন্তু এমন করে যে আপনার এই একটা লাইনের মধ্যে তিনটা ওয়ার্ড কোনো একটা জায়গার সেন্টেন্সের সাথে তিনটা পাশাপাশি তিনটা ওয়ার্ডের সাথে ম্যাচ করে গেছে। এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। বাট যখন দেখবেন যে একটা ফুল সেন্টেন্স দেখাচ্ছে আপনার ম্যাচ করে গেছে অ্যানাদার সাইটের কোনো পেজের সাথে, ওগুলো তো ওরা দিয়ে দেয় কোন সাইটের সাথে ম্যাচ করলো, তখন তো ওইটা অবশ্যই আপনাকে আবার চেঞ্জ করে নিতে হবে, ওটাকে আবার রিরাইট করতে হবে। জাস্ট ওই ওই সেন্টেন্সের একটা ওয়ার্ডের আপনি হচ্ছে সিনোনিম চেঞ্জ করে দিতে পারেন, তাহলে দেখবেন ওই ইস্যুটা চলে গেছে। একটা ওয়ার্ড কি দুইটা ওয়ার্ডের সিনোনিম চেঞ্জ করে দিলেই মানে ওয়ার্ডটা চেঞ্জ করে ওর একটা অ্যানাদার সিনোনিম দিয়ে দিবেন, তাহলেই হবে।
ঠিক আছে, সাবজেক্ট বা মেথড তো সেমই হবে, ঠিক আছে, বাট আপনার কথাগুলো স্টাইলগুলো চেঞ্জ হইতে হবে। লাইক ডিম কিভাবে ভাজি করতে হয়, ডিম ফ্রাই এর রেসিপি তো এক একজন এক এক ভাবে দিবে না, অলমোস্ট সেম হবে। হ্যাঁ, এক এক কিছু কিছু ক্ষেত্রে ওই যে এক্সট্রা ওয়ার্ড চেঞ্জ করলো, যে টমেটো কুচি দেওয়া দিতে পারি আমরা, তো এই যে একটা এক্সট্রা লাইন অ্যাড হলো, এটা একটু চেঞ্জ আসলো, কিন্তু মেইন থিং তো এইটাই, তাই না? মেইন যে একটা মেথড আছে, মেথডটা তো সেমই থাকবে, প্রসিডিউর সেমই থাকবে, পয়েন্টগুলো ইনগ্রিডিয়েন্টস গুলো তো অলমোস্ট সেমই আসবে, কিছু কিছু চেঞ্জ থাকবে, বিষয়টা সেম থাকবে, বাট কথাগুলো অন্যরকম হবে, কারণ কারোর সাথে কারো টোন অফ ভয়েস ম্যাচ করবে না, অবশ্যই করবে না, এক একজনের টোন অফ ভয়েস এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে ওই যেগুলো প্লাগারাইজড আসবে হবে, ওগুলোকে আবার রিরাইট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, পাঁচ ক্লাস থেকে আর কোনো কারো কোশ্চেন নেই? হ্যাঁ, আপনাদের উপস্থিতি রমজানে অনেক কমে গেছে। উপস্থিতি অনেক কমে গেছে আসলে। ম্যাম শুধু রমজানে না, ও প্রথম 3-4 ক্লাস বা 5 ক্লাস পরে থেকে যেখানে 70 জন ছিল ওই ম্যাম উপস্থিতি, আমরা যখন প্রথমে ওইখানে ক্লাস 40 করতাম জন তখন তো 42 জন 45 55 জন এরকম 60 এরকম আসতেছে। ছিল, হ্যাঁ, এখন লাস্ট, দেখতেছি 30 35 এরকম। হ্যাঁ হ্যাঁ, না এটা রমজান মাসে সবাই অনেক টায়ার্ড, ঈদের পরে আবার দেখবেন সবাই জয়েন হয়ে যাবে, কিন্তু তখন তো অনেকে হয় যে ভিডিও দেখে নেয়, ভিডিও দেখে নেয়, কিন্তু ওই যে যেটা কি, যে আসলে প্রফেশনাল কোর্স তো, তো এখানে তো আসলে কেউ জোর করে শেখাবে না, নিজ দায়িত্বে শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একাডেমিক না যে আমাদের এটা বাধ্যতামূলক, এই বাধ্যতামূলক না জন্যই দেখা যায় যে আমরা আসলে এটা গুরুত্ব কম দিই, কিন্তু এটার যে এত এত বেশি অপরচুনিটি আছে মার্কেট প্লেস গুলোতে, যারা কাজ করছে তারা এটা আসলে রিয়েলাইজ করতে পারছে, যারা কাজ করছে না তারা আসলে এক্সাক্ট থিংটা রিয়েলাইজ করতে পারবেন না যতক্ষণ না কাজ শুরু করবেন ওখানে। তো এই কারণে আসলে ডেডিকেশন না থাকলে আসলে হবে না, এবং দেখা যায় যে প্রত্যেক ব্যাচে কমে যায়, অবশ্যই কমে যায়, কিন্তু পার্সেন্টেজটা কত, মানে আমার আমার পার্সেন্টেজটা মানে সেখান থেকে বলো, ওই যে ভাইয়া জয়েন হয়, তো ওই ভাইয়া আপুরা যারা জয়েন হয় সেখান থেকে আপনাদের যে বিভিন্ন ইনস্ট্রাকশনস দেয়, তখন লাস্টে যখন আসে তখন উপস্থিতি দেখে ওনারাই বলে যে আপনাদের টোটাল নাম্বারটা দেখে তারপর আবার বলে যে কতজন আছেন, তখন কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে না আপনারা আছেন এই পর্যন্ত, দেখা যায় যে হয়তো বা 10-12 জন মতন লাস্টে হয়তো বা ওরকম মিসিং থাকে, 10-12 জন মতন মিসিং থাকে, তো সর্বোচ্চ মোটামুটি হচ্ছে সর্বোচ্চ নাম্বার অফ ট্রেনি অ্যাটেন্ড থাকে লাস্ট পর্যন্ত আমার ব্যাচগুলোতে। তো এখন আপনাদেরটা রমজানে প্লাস হচ্ছে ঈদের আবার একটা গ্যাপে ট্যাপে দেখা যাবে যে আপনাদের ফ্লো হারিয়ে ফেলছেন, বাট এর মধ্যে যারা ফ্লোটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ তারা ভালো করবেন। ওকে। ম্যাম লাইভ ক্লাস করার মধ্যে যে একটা মানে আত্মতৃপ্তি ওই ভিডিও দেখে ম্যাম ওইটার পরে পাওয়া যায় না, ওই ফিলটা আসে না ম্যাম। হুম হুম, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। ওকে, তো আজকে আচ্ছা, আপনাদের কিন্তু এক্সাম, আরেকটা মিড টার্ম এক্সাম নিতে হবে, হ্যাঁ? আমি আগামীকাল প্রশ্ন দিয়ে দেবো কিওয়ার্ড রিসার্চের উপরে, তেমন জটিল কিছু হবে না, কিওয়ার্ড রিসার্চের উপরে 10টা মেবি কিওয়ার্ড রিসার্চ করতে দিব, এবং ওইটার উপরে আপনারা কি করবেন, রিসার্চ করে আমি কিছু ভ্যালু চাবো, সেই ভ্যালুগুলো জাস্ট খালি বের করবেন, ফরম্যাটিংটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এটার উপর আপনাদের আগামীকালকে আমি কোশ্চেন পেপারটা মেসেঞ্জার গ্রুপে আগে যেভাবে দিয়েছিলাম দিয়ে আমি ডিউ ডেটটা ওখানে জানিয়ে দেবো, ঠিক আছে? ডেট পাবেন, সমস্যা নাই, আস্তে ধীরে দেন। অ্যান্ড আজকে আমরা যেটা দেখবো হচ্ছে লোকাল জব অপরচুনিটিস, ঠিক আছে, লোকালি আমাদের কি কি জবের অপরচুনিটি আছে, এবং লোকালি আমরা আসলে কিভাবে জব পাওয়ার জন্য ট্রাই করতে পারি, ঠিক আছে, ট্রাইং মেথডটা আমরা শিখবো। তো এখন প্রথমত বলে নেই যে লোকাল জবস, যে লোকাল জব দ্যাট মিনস হচ্ছে হইতে পারে আপনার কান্ট্রি বেস বিভিন্ন ব্র্যান্ড বিজনেসের সাথে আপনি কানেক্ট হওয়ার ট্রাই করতে পারেন, অথবা আপনার কান্ট্রির আউট অফ কান্ট্রি তেও আপনি লাইক হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো থ্রুতে আপনি আপনার কান্ট্রির বাহিরে, যে না আমি কান্ট্রির বাহিরের ক্লায়েন্টদের সাথে বা বিজনেসের সাথে আমি কাজ করব, সেটাও পসিবল। তো বাইরে করলে সুবিধা একটা, যে আসলে দেখা যায় যে আহ, যদি আপনি রাইট প্রোফাইলকে পিক করতে পারেন বা রাইট ক্লায়েন্টকে পিক করতে পারেন,
তখন দেখা যায় যে পেমেন্ট মেথড নিয়ে তেমন ঝামেলা করে না, এবং আসলে কাজের প্রাইসিং যদি আমরা তুলনা করি লোকালের থেকে কিন্তু বাহিরে পেমেন্ট অনেক বেশি, তাই না? লোকালের থেকে কিন্তু বাহিরে পেমেন্ট অনেক বেশি। যেখানে লাইক আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে যদি দেন কোনো মার্কেট প্লেসে বা বাহিরে কোনো ক্লায়েন্টকে, মিনিমাম আপনি $50 চাইতে পারবেন ইজিলি। $50 দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট 5,000 টাকা প্লাস। বর্তমানে 160 টাকা 8 টাকা ডলার রেট থাকে। সো 5,000 টাকা প্লাস। তো আপনার মনে করেন যে আমি ধরলাম যে না, আপনার চার্জ টার্জ কেটে আপনি 5,000ই থাকলো। সেক্ষেত্রে আপনি আহ বাংলাদেশে যদি একটা পেজ ক্রিয়েট করে দেন, কেউ কখনোই আপনাকে 5,000 টাকা পে করবে না একটা পেজের জন্য। ঠিক আছে, কিন্তু এগুলা প্রাইস আরো বেশি হওয়া উচিত। কেন? কারণ একটা পেজ ক্রিয়েট, একটা প্রোফাইল সেট আপ, এগুলো হচ্ছে ওয়ান টাইম কস্টিং, তাই না? লাইক একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একটা বিজনেস তার ওয়েবসাইট ডেভেলপ করে একটা লং টার্ম বিজনেসের আশা, এবং এটা ওয়ান টাইম ক্রিয়েশন। সো অন টাইম ক্রিয়েশনের জন্য দেখা যায় যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রাইসিং কিন্তু অনেক হাই। একটা ওয়েবসাইট বিল্ড করতে কিন্তু অনেক, মানে বাংলাদেশ বেসড বিজনেসের জন্য যদি ওয়েবসাইট বিল্ড করে সেক্ষেত্রেও কিন্তু অনেক হাই চার্জ করতে পারে ওয়েব ডেভেলপাররা। কারণ কি? কারণ ওইটাকে একটু হার্ড স্কিল মনে করা হয়, এবং হচ্ছে যেহেতু ওয়ান টাইম কস্টিং, সেক্ষেত্রে ওইটাতে ইউজুয়ালি ইনভেস্ট করে। আর যেগুলো রেগুলার কস্টিং, লাইক হচ্ছে মার্কেটিংটা হচ্ছে একটা রেগুলার কস্টিং, সো এটার কাজের প্রাইসিং থাকে একটা মিনিমাম রেঞ্জে। মিনিমাম রেঞ্জে মিনিমাম রেঞ্জে থাকলেও এটা এমন না যে আপনার আহ, আহ, শোনা যাচ্ছে না মনে হয়। ওকে, সো যেটা বলছিলাম যে যেহেতু এটা কন্টিনিউয়াস বেস চলে, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং বলেন, এসইও বলেন, এগুলো কিন্তু এমন না যে আপনার ওয়ান টাইম কাজ করে দিচ্ছেন শেষ কাজ। আপনার প্রোফাইল ক্রিয়েট, পেজ ক্রিয়েটটা ওয়ান টাইম কস্টিং। সেক্ষেত্রে এগুলোর প্রাইস বেশি হতে পারে, বাট যেগুলো রেগুলার প্রাইসিং এ থাকে, যেমন আপনি ফলোয়ার গ্রোথের জন্য কাজ করছেন, পার মান্থ অ্যাড রান করছেন, আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করছেন, আপনার কন্টেন্ট শেয়ার করছেন ওয়েবসাইটে, ইউটিউবের ভিডিও এসইও করছেন, তো এগুলো হচ্ছে রেগুলার কাজ, তাই না? রেগুলার সে ভিডিও দিবে, রেগুলারলি তার ভিডিও এডিট করতে হবে, এসইও করতে হবে, প্রমোট করতে হবে ভিডিওগুলো। এই কারণে দেখা যায় যে কাজ কিন্তু ছোট ছোট কিন্তু অনেক, আমাদের কাজগুলো কিন্তু ছোট ছোট কাজ, বাট এখানে কিন্তু অনেক কাজ। সেক্ষেত্রে কিন্তু প্রাইস রেঞ্জটা একটা সমতায় থাকে, বলতে কি যেন বিজনেস গুলো সহজেই তাদের মার্কেটিংটা কন্টিনিউ করতে পারে, এরকম রেঞ্জে থাকে। এবং এবং যেটা বললাম যে যদি আমরা বাহিরের বিজনেসগুলোকে টার্গেট করি, ওই যে আপনার ওই ড্রিমটা ফুলফিল হবে যে আপনি অল্প পরিশ্রমে, বা পরিশ্রম অল্প বলতে কি দেখা গেছে যখন আপনি আসলে রেগুলার বেজে ক্লায়েন্ট থাকবে বা আপনার অনেক ক্লায়েন্ট থাকবে, তখন কিন্তু আর পরিশ্রমটা আর অল্প দেখা যাবে না। তখন যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকে, 10টা ক্লায়েন্টের জন্য যদি আপনি পার ডে 1 ঘন্টা করে টাইম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10 ঘন্টা সময় এখানে চলে যাচ্ছে। এবং ফ্রিল্যান্সিং এর যে ইয়াটা, যে আপনারা ট্রাই করবেন যারা আসলে কম প্যারা নিতে চান, যে রিমোট জবের অপরচুনিটি গুলো খুঁজবেন। ঠিক আছে, রিমোট জব গুলো করলে কি হবে, আপনি দেখা যাবে যে একজনের সাথে কমিউনিকেট করছেন, একজনের সাথেই হচ্ছে আপনার একজন কি দুইজন, দেখা যাবে যে প্রজেক্ট ম্যানেজার, ওদের সাথে আপনার মিটিং হচ্ছে মান্থলি বা আপনার উইকলি একটা মিটিং হচ্ছে। সেক্ষেত্রে স্পেসিফিক কিছু কাজ থাকবে, আপনি উইকে ডে অফ পাবেন, কিন্তু আপনার আর্নিং এর পরিধিটা থাকবে লিমিটেড। কারণ 8 আওয়ার্স যদি আপনাকে জব করতে হয় পার ডে, উইকে মিনিমাম 6 ডেজ, একদিন ডে অফ পাবেন, 2 ডেজ তো অবশ্যই পাবেন না, মেবি একদিন পাবেন ডে অফ। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা তেমন কাজ করার কিন্তু সুযোগ পাবেন না, কিন্তু আপনার মানসিক প্যারা কম হবে, এবং আপনার দেখা যাবে যে সেরকম মানে 8টা 10টা ক্লায়েন্ট থাকলে যে একটা গোল ফিল আপ করতে হতো যে পার ডে তাকে আমার এই এই কাজ, এই প্রজেক্টটুকু জমা দিতেই হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া কাজ বেসিক্যালি যারা করেন, যে আমাদের পার ডেতেই ডেইলি বেস প্রজেক্ট গুলো, তাই না, জমা দিতে হয় বা দেখাতে হয়, কারণ কন্টিনিউয়াসলি চলে মার্কেটিংটা, যেহেতু চলে কন্টিনিউয়াসলি। সো
ডেইলি বেজে দেখা যায় যে তাদেরকে আমরা আমাদের কাজগুলো দেখাতে হয় বা কাজের সাথে থাকতে হয়। বা একটা ওয়েব ডেভেলপমেন্ট যদি হয়, লাইক 1 মাসের জন্য একটা ডেভেলপমেন্ট, একটা তারা কন্টাক্টে গেল, তো সেক্ষেত্রে তার হয়তো বা 7 days লাগবে, বাট টাইম নিয়েছে 1 month। কারণ কারণ হচ্ছে তার আরো অ্যানাদার ক্লায়েন্টস আছে। সো এটা যদি সে 1 সপ্তাহ পরেও কাজটা শুরু করে বা লাস্টের 7 days আগে যদি শুরু করে ডেলিভার করে, তারপরেও কিন্তু প্রবলেম নাই। বাট আমাদের কাজগুলো আবার একটু প্যারা আছে, যে প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিনই ক্লায়েন্টকে শো করতে হচ্ছে বা আমাদের এখানে শেয়ার করতে হচ্ছে কন্টেন্ট গুলো। তো যদি রিমোট বেজ আমরা জবের সুযোগ পাই, সেই সুযোগটা নেওয়া উচিত আমি মনে করি, কারণ আপনার একটু মানসিক পেরেশানি একটু কম হবে আমার মনে হয় যেটা। আর ফ্রিল্যান্সিং যদি আপনি করেন, সেক্ষেত্রে কন্টাক্ট বেস, আপনাকে অসংখ্য ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, এবং যেটা বললাম, একটা ক্লায়েন্টের জন্য যদি আপনি 1 ঘন্টা সময় দেন, পার ডে 1 ঘন্টা কাজ করেন, 10টা ক্লায়েন্টের জন্য আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে। এবং আমাদের ক্লায়েন্ট মিটিং, ক্লায়েন্ট কনভারসেশন বা চ্যাটিং, এগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় চলে যায় প্রতিদিন। কারণ আপনার 10টা ক্লায়েন্টের সাথে যদি আপনার ডেইলি কথা হবে না সবার সাথে, বাট অনেকের সাথে হবে, অনেক অনেক কাজ নিয়ে অনেক ডিসকাশন করতে হচ্ছে, বা অন এভারেজ যদি ধরেন, দেখা যাবে যে আপনার পার ডে মিনিমাম হচ্ছে 10 to 15 মিনিটস টাইম চলে যাচ্ছে এক একটা ক্লায়েন্টের পিছনে, অন এভারেজ, যেহেতু প্রতিদিন কথা হয় না বা প্রতিদিন কনভারসেশন বা চ্যাটিং গুলো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যে দেখা যায় যে আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যে দেখা যায় একা কিন্তু এত বেশি কাজ করা সম্ভব হয় না এই কারণগুলোর জন্য, যে আমাদের ক্লায়েন্টের সাথে, কারণ আমাদের কাজগুলো কিন্তু টুকিটাকি অনেক ধরনের কাজ এবং অনেক ধরনের ডিসকাশন হয়। এবং আমার কাছে মনে হয়, আমি জানি না অন্যান্যগুলোতে, এবং অন্যান্যগুলো আমার এরকম আমার ধারণা যে আসলে সব থেকে বেশি কমিউনিকেশন বা আপনার কনভারসেশন হয়ে থাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গুলোর কাজের জন্য। ঠিক আছে, কারণ কি এখানে হচ্ছে আমাদের ওই যে বললাম যে অনেক অসংখ্য ধরনের বিষয় আসে, পার্ট আসে, সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এরই অনেকগুলো পার্ট আছে। যখন আপনি একটা পার্ট নিয়ে কাজ করবেন, এখানে কিন্তু অনেক ইনডেপথ আলোচনা হয় ক্লায়েন্টদের সাথে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যাটাগরিতে প্রচুর প্রচুর কনভারসেশন, ওই যে যেটা বললাম যে আপনার টেক্সটের থ্রুতে বেশি হয়। দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্ট ড্রাইভিং এ আছে, সে লাঞ্চ করছে বা ব্রেকফাস্ট করছে, সে আপনার ইনস্ট্রাকশন পাঠিয়ে দিচ্ছে, মেসেজটা তার সেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, প্রচুর কনভারসেশন করতে হয়। তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা ইংলিশের রাইটিং স্কিলটা মিনিমাম একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন, মিনিমাম রাইটিংটা। ঠিক আছে, মিনিমাম রাইটিং স্কিলটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তো এখন যেটা বললাম যে আউট অফ মার্কেট প্লেসে, মানে আউট অফ কান্ট্রি সাইড যদি আপনি থিঙ্কিং করেন, ইনস্টাগ্রামটা বেস্ট হইতে পারে আপনার জন্য। এবং আসলে এখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করতে চান, হ্যাঁ, ইনস্টাগ্রামে আপনি ক্লায়েন্ট খুঁজবেন কি পারপাসে, যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড অল টাইপস অফ সার্ভিস প্রোভাইড করে থাকেন, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, ফলোয়ার গ্রোথ বা স্ট্র্যাটেজি, সকল কিছু নিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করেন। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটা অনেক কোয়ালিফাইড হইতে হবে। কেমন, লাইক এখানে দেখেন আমার অনেক ডিজিটাল মার্কেটারদের ফলো দেওয়া আছে, বা আমি যদি এখানে সার্চ করি, যে এখানে যে যদি আমি সার্চ করি, আমি ডিজিটাল মার্কেটার এই মার্কেটিং এই হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম। আমি কিছু প্রোফাইল ওপেন করতে চাচ্ছি, এগুলোতে অনেক এনগেজমেন্ট আছে। যেমন দেখেন 73.4K ফলোয়ার্স, তাই না? এবং হচ্ছে তার পোস্টে দেখেন অ্যাভারেজ পোস্টে লাইক পড়ে হচ্ছে অনেক অনেক, তাই না? প্রায় 1200+, কমেন্ট পড়ে প্রায় 400+, এনগেজমেন্ট রেট দেখালো এটা এটা হচ্ছে তার প্রোফাইলের স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড তার লাস্ট পোস্ট কোনটা, এগুলা পিন পোস্ট, এটা হচ্ছে লাস্ট পোস্ট করেছে 2 days এগো। তার আগের পর পোস্ট করেছে 4 days এগো। দ্যাট মিনস সে 1 পোস্ট করতেছে পার 2 days-এ, 2 দিনে একটা পোস্ট দিচ্ছে। এবং দেখেন পোস্টগুলোর কোয়ালিটি দেখেন, এখানে অনেক টাইম ইনভেস্ট করছে, সবগুলো হচ্ছে আপনার কি ম্যানুয়ালি ক্রিয়েটেড। এখানে কোনো ক্যানভা ডিরেক্ট টেমপ্লেট কপি পেস্ট করে ইউজ করেছে এরকম না, এগুলো হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েটেড ডিজাইন। এই যে কন্টেন্ট বা টেক্সট কি হবে, টেক্সটের সাথে কি ছবি যায়, এগুলো নিয়ে অনেক থিঙ্কিং করতে হয়েছে, কন্টেন্টের টপিক নিয়ে থিঙ্কিং করেছে,
করে এখানে ক্যাপশন দিয়েছে, তাই না? এই হ্যাশট্যাগ রিসার্চ করে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। তো এরকম আরো প্রোফাইল আছে, আপনি দেখেন এই প্রোফাইলগুলো কে কি অবস্থায় আছে। এখানে সে রিল বেসড এই প্রোফাইলটা, মূলত সে রিল শেয়ার করছে। কোন দেশের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট? ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ, ওটা আমি বাদ দিচ্ছি, ইংলিশে যাই। ওকে, 15.7K ফলোয়ার্স, ঠিক আছে। তার লাস্ট পোস্ট ইজ 3 hours এগো, মানে রিল একটা দিয়েছে। এই রিলটা ক্রিয়েট করতে সময় লাগেনি। এই ভিডিওটা শুট করেছে, এখানে টেক্সট অ্যাড করেছে, তাই না? এরকম মিউজিক আছে এটা পিছনে অবশ্যই একটা, হয়তো বা 7 hours এগো, মানে একদিনে কয়টা দেয় সে পোস্ট? এই যে দেখেন, এটা 1 day এগো, এটা 1 day এগো, দেন এটা 2 days এগো। মানে সে পার ডে মিনিমাম একটা দিচ্ছে, পারলে আরো বেশি দেয়। এবং রিল বেস তার প্রোফাইলটা, রিল ভিডিও ক্রিয়েটিং এ আরো অনেক বেশি এফোর্ট দিতে হয়, সময় দিতে হয়। তো এখন এই যে এদের প্রোফাইলে এত ফলোয়ার্স, হ্যাঁ, এত ফলোয়ার্স গেইন করতে কি অনেক সময় লাগেনি? অনেক সময় দিতে হয়েছে না এত ফলোয়ার গেইন করতে? অবশ্য অনেক টাইম দিতে হয়েছে, এবং এই কন্টেন্ট গুলোতে অনেক সময় দিতে হচ্ছে। সে সময় দিচ্ছে এরকম না, হয়তো বা তার টিম আছে যে এগুলো ক্রিয়েট করছে তার ইনস্ট্রাকশন ওয়াইজ, অথবা সে নিজেও ক্রিয়েট করে থাকতে পারে তার নিজের প্রোফাইল যেহেতু। তো এগুলো কেন ওরা ক্রিয়েট করছে? ওরা এখানে লিঙ্কে কি শেয়ার করে ইউজুয়ালি? এখানে ওরা ইউজুয়ালি কি শেয়ার করে? দেখবেন কোনো ওদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট শেয়ার করছে না। যেমন আপনারা যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি হিসেবে বা মার্কেটিং মেথড হিসেবে আপনাদেরকে বলবে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা ফাইবারের প্রোফাইল এখানে ব্যাকলিং মানে লিঙ্ক আপ করিয়ে রাখেন। ক্যাপশনে ফাইবারের গিগ হচ্ছে আপনি শেয়ার করবেন, আপনি যেই সার্ভিস দেন এটা প্রমোট করবেন। কারণ আপনার আপনার হচ্ছে মেইন সোর্সটাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যে ওইটার মাধ্যমে আপনি কাজ করতে চান বা কাজ পেতে চান। কিন্তু এরা দেখবেন কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তাদের কোনো অ্যাকাউন্ট এখানে শোকেস করছে না। তাহলে তারা ক্লায়েন্ট কোথায় পাচ্ছে বা কিভাবে কাজ করছে? তাদের ক্লায়েন্ট জেনারেট হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে। এই সোশ্যাল মিডিয়াটাকেই সে হচ্ছে মার্কেট প্লেস বানিয়ে নিয়েছে তার। এই সোশ্যাল মিডিয়াকেই হচ্ছে এরা তাদের মার্কেট প্লেস বানিয়ে নিয়েছে, এবং এখানে প্রচুর ক্লায়েন্টস আছে। এই এত এত ফলোয়ার্স, অসংখ্য ক্লায়েন্ট আছে, এবং দেখেন এখানে তার ওয়েবসাইটটা মেনশন করা আছে। তাহলে আপনি যখন চাইবেন যে লাইক আপনার একটা বিজনেস আছে, টি শার্ট বা অ্যানাদার ক্লথিং ব্র্যান্ড, আপনার একটা বিজনেস আছে লাইক ধরেন, তো আপনি চাচ্ছেন, আপনি হয়তো বা মার্কেট প্লেস চেনেন না, সবাই যে মার্কেট প্লেস চেনে তাও কিন্তু না, ফাইবার আপওয়ার্ককে যে সব ক্লায়েন্ট চেনে তা না। শুনে শুনে বা সার্চ করে গুগলে বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিখে অনেক ক্লায়েন্ট সার্চ করে ওভাবে যায়, বাট সবাই যে চেনে তা না। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার প্রোডাক্টটা ছবি তুলে তুলে পোস্ট করছি যেন আমার প্রোডাক্ট কেউ কেনে, বা কিভাবে প্রোফাইল আসলে ইমপ্রুভ করতে হয় আমি জানি না বা আমি চিনি না, তখন আমি কি করব? আমি চাইবো আহ বা আমার 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 এখানে অনেক মেসেজ আসতে পারে যে লাইক আমার বিজনেসটা আমি এভাবে প্রমোট করা, বা সে প্রমোট করে দেবে এরকম ধরনের অফার দিচ্ছে। অথবা আমি খুঁজতেছি এমন কাউকে এখানে সার্চ করে হ্যাশট্যাগস এর থ্রুতে, যে আমার বিজনেসটার জন্য মার্কেটিং করবে সোশ্যাল মিডিয়াতে। তখন এই যে প্রোফাইল, এই প্রোফাইলের ওনার সে যদি আমার কাছে ডিরেক্ট মেসেজ করে, বা আমি যদি চাই যে সে আমার বিজনেসটা প্রমোট করুক, তাহলে তার সাথে কন্টাক্ট করতে আমার কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু কোনো ধরনের যে একটা কনফিউশন কাজ করবে না, যে আসলে সে আমার বিজনেসটা প্রপারলি প্রমোট করতে পারবে কিনা, বা আমার বিজনেস প্রোফাইলটা তার কাছে সিকিউর থাকবে কিনা, যেহেতু আপনার সকল ক্রেডেনশিয়ালস প্রোভাইড করে দিতে হবে আমার তাকে, পেজের জন্য হোক বা অ্যানাদার যে কোনো সোশ্যালের জন্য হোক। সো সে আসলে সিকিউর কিনা আমার বিজনেসের জন্য, বা আমার বিজনেসটা তার কাছে সিকিউর কিনা, আমি কি নিঃসন্দেহে আমার বিজনেসটা তার কাছে হ্যান্ড ওভার করতে পারি কিনা, যে আমার বিজনেসটাকে তুমি প্রমোট করো বা মার্কেটিং করার যে কোনো পারপাসে। তো সেক্ষেত্রে এই প্রোফাইলটা দেখলে কি আপনার ওই ধরনের কোনো ইয়া কাজ করবে যে না, সে হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রপারলি মার্কেটিং করতে পারবে না, বা আমাকে সার্ভিসটা প্রপারলি প্রোভাইড করতে পারবে না, এরকম কোনো কিন্তু কনফিউশন বা ওরকম থিঙ্কিং আসবে না। বাট আপনি এমনও প্রোফাইল পাবেন, লাইক হচ্ছে আমাদের প্রোফাইলগুলো এখন যে অবস্থায় আছে আর কি,
দেখি আমার তো অনেককে এখানে সার্চ করা থাকে, ফলো দেওয়া থাকে অনেক স্টুডেন্টের প্রোফাইলকে, লাইক এটা কয়টা প্রোফাইল, ফলোয়ার 59টা, লাইক এই যে এটা একটা দেখেন, মার্কেটিং এজেন্সি, এটাও দেখেন। এখন সে আমার কাছে আউটরিচ করলো, হ্যাঁ আমাকে মেসেজ দিল যে তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। আবার এরাও আমাকে মেসেজ দিল, এদের একজন টিম আমাকে মেসেজ দিল, যেহেতু আমার বিজনেস যেহেতু ক্লথিং ব্র্যান্ড আছে, সো তারা ক্লথিং ব্র্যান্ডের জন্য মার্কেটিং করে। সো আমার আমার কাছে কোনটা বেশি পছন্দনীয় হতে পারে বা আপনাদের কাছে কোনটা পছন্দনীয় হবে, আপনি যদি কন্টেন্ট ক্যাটাগরি দেখেন, তার হচ্ছে ফলোয়ার, যেই নাম্বার অফ ফলোয়ার্স যদি দেখি, তার নাম্বার অফ ফলোয়ার্স, তার হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি যদি এগুলো দেখেন, তখন আপনার কাছে কি এটা কি প্রফেশনাল মনে হচ্ছে? না, তার চেয়ে এইটা অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে। তাহলে আপনার এখানে এখানে অ্যাকাউন্টের মাধ্যমেই তো আপনার যে নিজস্ব অ্যাকাউন্ট আপনারা যে যেটা ইউজ করছেন, আপনারা এখানে ক্লায়েন্টের কাছে রিচ করতে চাইবেন কি কিসের মাধ্যমে? আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করছেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি রিচ করতে চাইবেন। সো এরকম আপনি যেই অ্যাকাউন্টগুলোকে রিচ করবেন, যাদের সাথে আপনি আপনার সার্ভিসটা অফার করতে চাচ্ছেন, আপনার মতন এরকম প্রত্যেক দিন অসংখ্য মার্কেটার তাদেরকে এভাবে মেসেজ দিয়ে বিরক্ত করছে। এটা ক্লায়েন্টদেরকে বিরক্ত করাই বলবো, কারণ এখন ক্লায়েন্টরা দেখা যায় যে এমন ভাবে আউটরিচ করে থাকে যে আসলে ক্লায়েন্টরা এখন ডিস্টার্ব, যে দেখা যায় তারা এগুলো মেসেজ সিনই করে না। আমার ক্লায়েন্টের অ্যাক্সেস আছে না, ওখানে দেখে আসে প্রচুরই, ফেসবুকে, মেসেঞ্জারে, তারপরে সরি ফেসবুকেরটাই তো মেসেঞ্জার, আপনার ইনস্টাগ্রামে মেসেজে প্রচুর এই ধরনের মেসেজ আসে, যেটা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়েতে তারা আসলে রিচ করে না। দেখা যায় যে তারা ডিরেক্ট সার্ভিস অফার করে, এখন সার্ভিসটা তার প্রয়োজন আছে কি না, বা কেন সে তার সার্ভিসটা পারচেস করবে, তাকে কিভাবে সে অথেন্টিক কিনা এটা কিভাবে ক্লায়েন্ট বিশ্বাস করবে। So আসলে এই মেথড গুলো আসলে মানে এইভাবে যে যে ক্লায়েন্টদেরকে আমি জানি যে সে আমার ক্লায়েন্ট, তো এই মানে আমার ক্লায়েন্ট হতে পারে, লাইক কিভাবে জেনেছি, লাইক আমি এখানে একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করি, টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট রিলেটেড পোস্ট গুলো আমাকে শো করবে। লাইক হচ্ছে আমি একটা ওপেন করি, এটা কি জানি না, একটা আসছে, একটা ক্লথিং ব্র্যান্ড হবে মেবি, এটা তো দেখাচ্ছে ব্লগার, টি শার্ট শপ, এটা দেখাচ্ছে টি শার্ট শপ, এই যে টি শার্ট শপ, এই যে টি শার্ট, তাই না? টি শার্ট শপ। এখন আমি এই টি শার্ট শপে আসলাম, ইন্ডিয়ান একটা প্রোফাইল মনে হচ্ছে। তো আমি জানি যে তাদের মার্কেটিং প্রয়োজন, মার্কেটার প্রয়োজন, তাই না? তো আমি যদি জানি যে তাদের মার্কেটার প্রয়োজন, সেক্ষেত্রে হতে পারে সে আমার ক্লায়েন্ট। সো এখন তার এটা প্রয়োজন আছে কি না সেটা আমি না ask করে আমি কি তাকে ডিরেক্ট আমার সার্ভিসটা অফার করছি। কিন্তু আসলে তার প্রয়োজন কি না, বা আপনার সাথে যদি একটা ইমোশনাল রিলেশনশিপ না থাকে, তাহলে সে কেন আপনাকে দিয়ে কাজ করাবে? এবং আপনাদেরকে যেটা বললাম যে আপনারা তো আপনাদের এই যে প্রোফাইলটা সবাই ক্রিয়েট করেছেন কোর্স চলাকালীন সময়, সেটার মাধ্যমে তো আউটরিচ করার ট্রাই করবেন, তাই না? তো সেই অ্যাকাউন্ট যদি এরকম প্রফেশনাল না হয়, ওই যে মার্কেটারটার অ্যাকাউন্টে যে ছিলাম, একটা মার্কেটারের অ্যাকাউন্টে ছিলাম না, লাইক যদি দেখতে প্রফেশনাল মনে না হয়, সেক্ষেত্রে কি আপনি কি তার কাছে প্রায়োরিটি পাবেন? লাইক আপনার ফলোয়ার হচ্ছে 200, 400, 500, 100, 150, 200, 300। এখন আমার এক ট্রেনি এইভাবে আউটরিচের মাধ্যমে মানে মেথড তো শিখিয়ে দিয়েছি। এখন প্রোফাইলটা থেকে তো আগে প্রফেশনাল ওয়েতে আগে গড়তে হবে, দেন যাওয়া উচিত আমি মনে করি। আপনার প্রোফাইল যদি প্রফেশনাল ওয়েতে সাজানো না থাকে, খুবই অল্প নাম্বার অফ ফলোয়ার্স থাকে, আপনি এখানে ট্রাস্ট বিল্ড করতে পারবেন না ক্লায়েন্টের মনে বা ওই বিজনেস ওনারের মনে। তো সেক্ষেত্রে সেই মেয়ে গিয়েছে, ক্লায়েন্ট একটা এই ব্র্যান্ডকে মেসেজ দিয়েছে ফলোয়ার গ্রোয়িং সার্ভিস প্রোভাইড করবে। তখন তাকে বলছে যে তোমার নিজেরই তো ফলোয়ার নেই, তাহলে তুমি আমার ফলোয়ার কিভাবে গ্রো করবে, আগে তোমারটা গ্রো করে নাও। ঠিক আছে, এইভাবে রিপ্লাইটা দিয়েছে। তারপরে আরেকজন ট্রেনি সে মেসেজ দিয়েছে যে মানে আমি বলতেছি যে আপনাদের প্রোফাইলগুলো আগে সাজান, প্রফেশনাল ওয়েতে আগে গড়ে তোলেন, দেন হচ্ছে
তাদেরকে আমরা এই ধরনের মেসেজগুলো দিতে পারি যে আমরা যে সার্ভিস অফার করি সেটা দিতে পারি। এই কারণে প্রোফাইলটাকে আগে সুন্দরভাবে সাজাতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, ফলোয়ার থাকতে হবে। এবং ওই যে আরেক ট্রেনি বললাম, মানে সবারটা তো আর বলে না, আমি তো জানি না, এরকম তো অনেক কাহিনী হয় যেটা তো আর আমি সবারটা আমার জানা নেই পার্সোনালি। যারা বলে তাদেরটা জানি যে ম্যাম অনেক রাগারাগি করছে একটা ক্লায়েন্ট। হ্যাঁ, আমি একটা ক্লায়েন্ট কেন আপনার সাথে রাগারাগি করবে কারণ ছাড়া? আপনার মেথড, টেক্সটিং মেথডে অবশ্য ঝামেলা ছিল। তারপর টেক্সটিং মেথড দেখলাম যে আসলেই তার সাথে যে টাইপের কনভারসেশন হয়েছে, যে আসলে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এটা আসলে সুন্দরভাবে যদি প্রেজেন্ট না করতে পারেন, তাহলে তো অবশ্যই মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। হ্যাঁ, তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা ইয়া করবেন যে টেক্সটগুলোর জন্য হেল্প নিতে পারেন, হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে রাইটিং গুলো যেন ভুল না হয়, গ্রামারলির হেল্প নেবেন, গ্রামারেটিক্যাল কোনো এরর যাতে না থাকে। ঠিক আছে, তো এখন আপনারা যেভাবে মেথডটা শুরু করবেন, আগে তো প্রোফাইল সাজালেন, ফলোয়ার গ্রো করলেন। এখন আপনারা টার্গেট নেবেন প্রত্যেক দিন, লাইক হচ্ছে আমি এখানে কোন হ্যাশট্যাগ দিয়েছিলাম, টি শার্ট শপ, তাই না? আপনারা যে কোনো একটা ক্যাটাগরির হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন, লাইক আমি এখানে সার্চ করেছিলাম টি শার্ট শপ। সেক্ষেত্রে এর ফলোয়ার অনেক, এবং দেখেন অনেক পোস্টে এনগেজমেন্ট। এদের রিসেন্ট পোস্ট হচ্ছে 8 আওয়ার্স এগো, দেখেন টি শার্টটা কত সুন্দর করে ডিজাইন করেছে, তাই না? মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটার জন্য এটা এত দেখতে ভালো লাগছে, আর কিছুই না। এই টি শার্টের ছবি ওদের ওয়েবসাইটে আছে সেম ভাবে, ফ্রন্ট পেজ ব্যাক পেজের, জাস্ট ব্যাকগ্রাউন্ডটার জন্য এত ভালো লাগছে দেখতে। ম্যাম একটা কোশ্চেন করি। জি ভাইয়া, কোশ্চেন করেন। আচ্ছা ম্যাম, আপনি তো বললেন যে মানে আমাদের প্রোফাইলের থ্রুতে আমরা ক্লায়েন্ট সার্চ করার জন্য, সেই হুম। ক্ষেত্রে আমি প্রায় ফেসবুকের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, সেখানে দেখি যে ওনারা কাজ করে বা বিভিন্ন প্রোফাইল মেক করে আর ওটা গ্রো করছে ফলোয়ার সহ, স্ক্রিনশট দিয়ে দেখায়। তো সেখানে তো আমার মনে হয় যে ওইগুলো বেশিরভাগই হচ্ছে পেডলি মানে গ্রো করে, ফলোয়ার্স হোক আর রিচ হোক, যেটাই মনে হচ্ছে আমার। কারণ হচ্ছে আবার অনেকগুলো পেজে আমি তার আগে আপনাকে একবার বলছিলাম যে তারা যেহেতু অনেক ফলোয়ার্স কিন্তু হচ্ছে ওনাদের রিচ কম, প্লাস হচ্ছে রিয়েকশনও কম। তো ওনাদের গুলো দেখলে মনে হয় এরকম যে ওনারা পেইডের মাধ্যমে প্রোফাইল গুলো গ্রো করে। তো সেক্ষেত্রে তো আমাদের জন্য এটা একটা মানে ইয়ে হয়ে দাঁড়ায়। না, ফেসবুকের সিস্টেমটা আলাদা, ওটাতে আমি পরে যাচ্ছি, আগে ইনস্টাগ্রামটা শেষ করি। ইনস্টাগ্রাম একটা শেষ করি, দেন হচ্ছে ফেসবুকে এটা দেখাবো। হ্যাঁ, আপনার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু, আপনি তো বললেন যে হচ্ছে আমাদেরকে আগে ফলোয়ার গ্রোয়িংটা এটা বাড়াতে হবে, কিন্তু আমরা যখন ক্লায়েন্টকে যখন নক করব তখন কিভাবে প্রথমে মানে কনভারসেশনটা শুরু হবে, মানে হ্যাঁ, কিভাবে নক সেটাতে তো করলে যাই ভালো না হবে? আপু, এখন যাবো সেটাতে। এটার জন্য তো এই যে এই ফাইলটা ওপেন করলাম, সেই মেথড এখন যাব, যে কার কাছে যাবেন, কিভাবে নকটা শুরু হবে। ওকে। হ্যাঁ, আপু একটা কোশ্চেন ছিল। ওকে। সো যেটা আমি সার্চ করেছিলাম যে টি শার্ট, হ্যাশট্যাগ টি শার্ট নিয়ে, তাই না? হ্যাশট্যাগ আর টি শার্ট শপ। তো এই এই একটা টি শার্ট শপের এদের এনগেজমেন্ট কম, একটু আমি প্রোফাইলটা ওপেন করি। এটা হচ্ছে কোন কান্ট্রি, একটু ক্লিক করে দেখে নেবেন। আবার কান্ট্রি দেখায় না কিছু কিছু প্রোফাইলে, কেন? এটা কি ফলো না দেওয়া থাকলে মেবি দেখায় না, না? কান্ট্রিটা দেখাচ্ছে না কেন? ফলো দেয়া নাই জন্য? উম, আচ্ছা, যাই হোক, এদের টি শার্ট ব্র্যান্ড আছে, সেটার ওয়েবসাইট হচ্ছে এইটা। ফলোয়ার ভালোই আছে, তাই না? 881টা ফলোয়ার। এবং লাস্ট পোস্ট হচ্ছে 1 আওয়ার এগো, দ্যাট মিনস তারা হচ্ছে অ্যাক্টিভ বিজনেস তাদের, তাই তো? তাদের বিজনেসটা কিন্তু অ্যাক্টিভ আছে। দেখেন ক্যাপশনে হ্যাশট্যাগ নেই,
লেস নাম্বার অফ হ্যাশট্যাগস অ্যান্ড ক্যাপশন মিসিং। এখানেও ক্যাপশন মিসিং, খুবই শর্ট ক্যাপশন, নট এনগেজিং। হ্যাঁ, এভাবে অর্ডারের কথা এভাবে বলবো না। এবং হ্যাশট্যাগ আরো রাইট হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে কিছু কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো হচ্ছে রাইট হ্যাশট্যাগ না। সো রাইট হ্যাশট্যাগ দিতে হবে এবং আরো ম্যাক্সিমাম নাম্বার অফ হ্যাশট্যাগস ইউজ করতে হবে। তো এদের এনগেজমেন্ট এটাতে 0, যেহেতু 1 আওয়ার এগো পোস্টটা হয়েছে, এখনো রিচ করেনি ওভাবে। 1টা লাইক, 3টা লাইক, 0 লাইক, 3 লাইক, 2 কমেন্টস, 3 লাইকস, 0 লাইকস, 2 লাইকস, 7 লাইকস। তো এখন এটা আমি অ্যাট এ গ্লেন্স কি করলাম, এই বিজনেস পেজটার একটা মনে মনে একটা অডিট রিপোর্ট করে ফেলেছি। আপনারা কি করতে পেরেছেন যে কি কি ইস্যু আছে, সেটার একটা অডিট রিপোর্ট আমি করে ফেলেছি মনে মনে। সেটা নাম্বার 1, প্রোফাইল পিকচারটা ঠিকঠাক ভাবে বা রেশিওটা ঠিক নেই, দ্যাটস ওয়াই এই লোগোর কান কাটা গেছে। এই লোগোর কান কাটা যাওয়া যাবে না, লোগোটা প্রফেশনাল ওয়েতে দেখানোর জন্য এটা রাইট রেশিওতে রাখতে হবে, তাহলে আর এটা কান কাটা যেত না। দেন হচ্ছে দেখেন অসংখ্য পোস্ট করেছে, 1670টা পোস্ট, এবং ফলোয়ারও কিন্তু ভালো। এবং যেহেতু কন্টিনিউয়াসলি পোস্ট করছে, তাহলে কিন্তু এত কম লাইক পড়ার কথা নয় পোস্টে। তাহলে এত কম লাইক পড়বে কখন? আমার 10টা 15টা 20টা ফলোয়ার থাকলে, অথবা আমি লাইক পোস্ট করতেছি 6 মাসে একদিন, 3 মাসে একদিন বা মাসে একদিন। রেগুলার বেজে পোস্ট করলে আপনার কম নাম্বার অফ ফলোয়ার্স থাকলেও এনগেজমেন্ট অটোমেটিকলি বাড়ে। আর অনেক গ্যাপে গ্যাপে পোস্ট পাবলিশ করলে মানে ফলোয়ার ম্যাক্সিমাম থাকলেও এনগেজমেন্ট রেট খুবই কম থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা একটা ইস্যু, তার ফলোয়ার আছে কিন্তু তার এনগেজমেন্ট কম। তো সে তো রেগুলার পোস্ট করছে, তাহলে তার এনগেজমেন্ট কম হওয়ার কারণ কি হতে পারে বলতে পারেন? রাইট হ্যাশট্যাগ ইউজ করছে রাইট, না আর ক্যাপশন দিচ্ছে না, এসব কারণে। এখন হ্যাশট্যাগের মাধ্যমে কিছু এনগেজমেন্ট বাড়ে, এটা সত্য। যেমন এই প্রোফাইলটাতে আমি এসেছি কিসের মাধ্যমে? হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ আপু। সার্চের মাধ্যমে আসছি, তাই না? হ্যাশট্যাগ দিয়ে সার্চের মাধ্যমে এই প্রোফাইলটাতে আমি এসেছি। তো হ্যাশট্যাগ সার্চের মাধ্যমে এই প্রোফাইলটাতে আমি এসেছি। তো ওইটার কারণে এনগেজমেন্ট কম থাকবে, বাট যারা ফলো দিয়েছে তাদেরটা কেন আমরা পাচ্ছি না? হ্যাশট্যাগ মাধ্যমে আসবে তো নন ফলোয়ারদের এনগেজমেন্ট। যেমন আমি ছিলাম তার নন ফলোয়ার, আমি তাকে ফলো দিইনি, বাট যারা ফলো দিয়েছে তাদের এনগেজমেন্ট কেন নেই? হতে পারে, জানি না, বটের মাধ্যমে এত কম ফলোয়ার নেবে না। হতে পারে তারা রাইট অডিয়েন্স না, তারা টি শার্টে ইন্টারেস্টেড না। সো এটা নাম্বার 1 কারণ হতে পারে যে তারা রাইট অডিয়েন্স না। অ্যান্ড এইটা হচ্ছে তাদের ব্র্যান্ডের নেম। হ্যাঁ, এবং ব্র্যান্ডের নেমটা তারা ইউজ করেছে লাইক ইউজার নেমের মতন। হ্যাঁ, এরকম গ্যাপ দিয়ে তাদের বিজনেসের নামটা গ্যাপ দিয়ে লিখলে এটা আরো মানুষজন ভালো করে বুঝতে পারতো। যেমন এটা আমার ভেঙে ভেঙে পড়তে হবে। তো এবং নামের সাথে আমি কি বলেছি, আমাদের ক্যাটাগরিটা মেনশন করা থাকলে ভালো। তাহলে নামটা আপডেট করতে হবে। ইউজার নেমটা ট্রাই করা লাগবে আপডেট করা যায় কিনা। যেহেতু নাম্বার চলে আসছে, নাম্বারটা অ্যাভয়েড করে আমরা নটি বিয়ার ওদের প্রোফাইলের নাম, ঠিক আছে, নটি বিয়ার অ্যাপিয়ারেল। সো নটি বিয়ার ইউজার নেম নেই, নটি বিয়ার অ্যাপেরিয়াল যদি থাকে 70 বাদ দিয়ে, ঠিক আছে, এটা ট্রাই করতে হবে ইউজার নেমটা আপডেট করার। এবং আরেকটা কি করতে পারি, এখানে ডেসক্রিপশনটা ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে থাকবে ইমোজি অ্যাড থাকবে, ঠিক আছে। এখানে ইমোজি দিয়ে আমরা তাদের হচ্ছে যেই ট্যাগলাইনটা বা ডেসক্রিপশনটা যেভাবে মেনশন করতে যাচ্ছে, মানে এটা আপডেট করা যাবে আর কি ডেসক্রিপশনটা। অ্যান্ড তাদের পোস্টের যে ডিজাইন রেশিওটা একটু ঝামেলা আছে, দেখেন টেক্সটগুলো কাটা পড়েছে, তাই না? কারণ দেখেন তারা রাইট রেশিওতে ইউজ করে, এটা মেবি ফেসবুকের সেম রেশিওতে দিয়েছে, ফেসবুকেরটাই দিয়েছে। রেশিওটা ঠিকঠাক নেই জন্য ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট ফিডটা খুবই গুরুত্বপূর্ণ। রেশিও ঠিক থাকলে তার হচ্ছে এই টেক্সটগুলো দেখা যেত। এবং ডিজাইন কোয়ালিটি আপনার কাছে কি, এটা আবার লম্বাটে পিন্টারেস্টের মতন, মানে যেটা যেভাবে ক্যাপচার করেছে সেটা সেভাবে ওরা পাবলিশ করে দিয়েছে।
এবং এই পিকচারটা আমরা আরো রিডিজাইন করা যাবে, আরো ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করা যাবে, যাবে নাকি? যাবে ম্যাম। অ্যান্ড এখানে ক্যাপশন লেখা যাবে না এই প্রোডাক্ট রিলেটেড, আরো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না? অবশ্যই যাবে। তো এগুলো হচ্ছে তার মিসিং আছে। তাহলে এটাও আরেকটা কারণ হতে পারে যে তারা এনগেজিং ক্যাপশন দিতে পারে নাই, দ্যাটস ওয়াই তাদের যেই অডিয়েন্সরা আছে এখানে লাইক দিয়ে, ফলোয়ার যারা আছে তারা হচ্ছে এখানে এনগেজ হয়নি, তাই না? তাহলে দেখেন এই অ্যাকাউন্টে অনেকগুলো ইস্যুস আছে। যে অ্যাকাউন্টগুলোতে ইস্যুস পাবেন আপনার চোখে মনে হবে এই অ্যাকাউন্টগুলোকে আরো ইমপ্রুভ করা প্রয়োজন বা আপনি ইমপ্রুভ করতে পারবেন, তাদের সাথে কাছে রিচ করতে হবে। কিভাবে? এই প্রোফাইলটা আমি ইউআরএলটা আমি কপি করে নিব, লাইক হচ্ছে আমি এভাবে করতে পারি যে আমি 20টা অ্যাকাউন্ট এভাবে আমি সিরিয়ালি এভাবে আমি একটা লিস্ট করব, ঠিক আছে? 20টা অ্যাকাউন্ট লিস্ট করব। তারপরে এই যে এটা আরেকটা টি শার্টের প্রোফাইল, এগুলোতে আবার লাইক কম, যেগুলাতে লাইক কম 44 মিনিটস এগো, সো এটা লাইক স্বাভাবিকভাবে কমই থাকবে, বেশিক্ষণ হয়নি। তো এটা 211টা ফলোয়ার, এ খুব শর্ট ইয়ে দিয়েছে, নাম দেখেন, ডিজাইন দেখেন। যদি মনে হয় না এরা ভিডিও কন্টেন্ট দিচ্ছে, আমি এর থেকে বেটার ভিডিও মেক করতে পারবো, আমি ক্যাপশন দিতে পারবো, দেখেন ক্যাপশন মিসিং, হ্যাশট্যাগস মিসিং, ওয়ান ডে এগো পোস্ট করেছে, তাদের বিজনেস ওয়েবসাইট আছে, তাহলে এরা কেন সোশ্যাল মিডিয়াতে আসছে? অবশ্যই তার বিজনেস নিয়ে সে কনসার্ন, সে মার্কেটিং চায়, মার্কেটিং করতে চায়, তাই না? তো এই টাইপের প্রোফাইলগুলো, আমি যেই টাইপের প্রোফাইলগুলোতে এরর পেলাম, ওকে, সো যেটা বলছিলাম যে এই ধরনের আমি প্রোফাইলগুলোকে আমি 10টা প্রোফাইলের এরকম লিস্ট করব, হ্যাঁ? এবং লিস্ট করার পরে আমি এই 10টা প্রোফাইলের সাথে এনগেজ হব মিনিমাম, আপনি টার্গেট নেন আমি 7 ডেজ অর ফর 10 ডেজের জন্য আমি এনগেজ হব। এবং কিভাবে এনগেজ হব? ফার্স্ট ডে আমার এনগেজমেন্ট থাকবে এরকম, যেভাবে আমরা ফলো দেই, যে ফলো দিলাম, তারপরে তার পোস্ট গুলাতে কেউই লাইক দেয় নাই, আমি দিলাম, সে হ্যাপি হয়ে যাবে যে আমি কোত্থেকে এসে তার সবগুলো পোস্টে লাইক দিয়ে দিলাম। সে একটা স্টোরি শেয়ার করেছে, দেখা যাচ্ছে, তাই না? দেখেন তারা কিন্তু অ্যাক্টিভ, তারা কিন্তু ট্রাই করছে, হয়তোবা মার্কেটার নিয়ে নিজেরা ট্রাই করছে, বা মার্কেটার থাকতেও পারে, হ্যাঁ, মার্কেটার থাকতেও পারে। লাইক এটা একটা হচ্ছে একটা মিম শেয়ার করেছে, আপনি এখানে একটা রিয়াক্ট করলেন, এটা কিন্তু তার ডিরেক্ট মেসেজে আপনার এই মেসেজটা চলে গেল। তাহলে ফার্স্ট ডে এইভাবে তার সাথে এনগেজ হলেন, যেহেতু এরা অ্যাক্টিভলি পোস্ট করছে। তো সবগুলো ব্র্যান্ডের সাথে এখন 10টা, আপনি এরকম মিনিমাম 10টা লিস্ট নিলেন। 10টার সাথে তার একাধারে করব না আমরা, অবশ্যই মেথডটা তো নিয়ে আর আলোচনা করার নেই, আপনারা জানেন কোন মেথডে আপনি এনগেজ হবেন। দেন এই অ্যাকাউন্টকে আপনি এভাবে ওদের স্টোরি সিন করলেন, ফলো রিকোয়েস্ট দিলেন, পোস্টগুলোতে লাইক করলেন, কমেন্টও করবেন কিছু কিছু পোস্টে, ঠিক আছে? একটু কিছু কিছু পোস্টে কমেন্টও করবেন, রিলেভেন্ট কমেন্ট। অ্যান্ড দেন নেক্সট ডেতে আবার আপনি হচ্ছে এই প্রোফাইলগুলো আপনি এখান থেকে ডিরেক্টলি ওপেন করতে পারবেন, তাই না? আপনি 10টা বা 20টা প্রোফাইল যে আপনি এখানে কালেক্ট করেছিলেন, টি শার্ট ব্র্যান্ড রিলেটেড, বা আপনি যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট বেস রিলেটেড ব্র্যান্ড বা হচ্ছে আপনি হ্যাশট্যাগ লিখে আপনি সার্চ করে কালেক্ট করে নিতে পারেন। আপনি 10টা জায়গায় আপনি 20টা নিতে পারেন, 20টা না হলে আপনি 40টা নিতে পারেন, আপনার যদি ক্যাপাসিটি বেশি থাকে। ক্যাপাসিটি কম থাকলে আপনি 10টা প্রোফাইল নেন, নিয়ে এগেন নেক্সট ডেতে আপনি আবার এই প্রোফাইলটা ওপেন করবেন, ওপেন করে আবার তার লাস্ট পোস্টটা দেখবেন। সে আজকে যেহেতু এই পোস্টটা করেছে 1 আওয়ার এগো, আগামীকালকেও সে দেখবেন যে পোস্ট করছে, তার লাস্ট পোস্টটা দেখবেন, আগের গুলোতে তো লাইক দেওয়া আছে, লাস্টেরটাতে আবার লাইক কমেন্ট করবেন। এইভাবে 2-3 দিন তার সাথে এনগেজ হবেন টু গেট অ্যাটেনশন ফ্রম দা প্রোফাইল ওনার, ঠিক আছে? যেন নোটিফিকেশনে আপনার প্রোফাইলটা অলওয়েজ শো করতে থাকে যে আপনি এনগেজ হচ্ছেন। তো 2 to 3 ডেজ এরকম করবেন, দেখবেন যে সে ফলো ব্যাক দেয় কিনা। ফলো ব্যাক দিলে কিন্তু অটোমেটিক্যালি তার পোস্ট ফিডে বা তার প্রোফাইল ফিডে কিন্তু এভাবে আসবে, যেমন এই প্রোফাইলটাকে আমি ফলো দিয়েছি, এগুলোকে ফলো দেওয়া, তাই না? যেমন এই যে একটা মার্কেটারের প্রোফাইল ফলো দেওয়া, এটা আমার পোস্ট ফিডে আসবে, তাই না? তো এভাবে দেখেন যে সে আপনাকে ব্যাক করে কিনা, ব্যাক করলে তো ভালো। এবং আমরা তখন আমাদের ওই যে আপু যে বললো যে কনভারসেশনটা কেমন হবে, কারণ আমি কি বলছি যে সবাই এমন টাইপের কনভারসেশন করছে
যেগুলো ক্লায়েন্টরা এখন সিনই করছে না দেখে ঠিক মতন, এবং ওগুলো রিপ্লেও করে না, এবং ডিস্টার্ব বলতে গেলে তারা একই ধরনের মেসেজ দিচ্ছে। তো আসলে সার্ভিস অফারিং মেসেজ আমরা ডিরেক্টলি ওভাবে দিব না, এখানে আসলে আপনার ধৈর্য ধরে মানে কাজ পাওয়ার জন্য এখানে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে যেমন হয়, মানে ফাইবারটা যদি বলি, ফাইবারে কিন্তু আমরা ক্লায়েন্টদের কোনো ঠিকানা বা ক্লায়েন্টদের কি বলে এটা, যে মানে ক্লায়েন্টদের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। আপনি এক অর্ডার না প্লেস করা পর্যন্ত, ক্লায়েন্ট আপনার কাছে না আসা পর্যন্ত আপনি ক্লায়েন্ট সম্পর্কে কিছুই জানতে পারবেন না। এখানে যেমন জানতে পারছেন যে এই প্রোফাইল ওনারটা আপনার ক্লায়েন্ট হইতে পারে, এটা একটা বিজনেস, এই বিজনেস প্রোফাইলটার এটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পেরেছি এটা একটা অ্যাক্টিভ বিজনেস এবং নিউ বিজনেস। সো অ্যাকাউন্টটা না, অ্যাকাউন্ট অনেক আগে ক্রিয়েটেড হইতে পারে, অনেক আগের ক্রিয়েটেড। অনেক সময় দেখা যায় যে তাদের পুরোনো অ্যাকাউন্টে তারা বিজনেস করছে, অথবা তারা কি পারচেস করে পুরোনো অ্যাকাউন্ট। তো আমি ধরে নিচ্ছি এটা অ্যাক্টিভ একটা বিজনেস, এবং দেখা যাচ্ছে যে তাদের মার্কেটার প্রয়োজন হতে পারে। সো আমি জানি যে সে আমার ক্লায়েন্ট হতে পারে, বাট ফাইবারে কি এটা সুযোগ আছে? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এটা সুযোগ নেই, এবং ফাইবারে বর্তমানে যে সিস্টেমটা, যে দেখা যায় মোস্ট অফ দ্য ক্লায়েন্ট সার্চের মাধ্যমে আপনার কাছে রিচ করবে, সে দেন আপনি জানবেন যে সে কি চাচ্ছে না চাচ্ছে। বাট এখানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার জানার সুযোগ আছে, যাদের বিজনেস আছে তাদেরই মার্কেটার প্রয়োজন আছে, যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরই মার্কেটার প্রয়োজন আছে, এবং মার্কেটারদের সাথেই তারা কাজ করছে, হয়তোবা কেউ কেউ করছে, কেউ কেউ খুঁজছে, কেউ হেল্প মনে মনে চাচ্ছে বাট ওভাবে পাচ্ছে না। তো এখন তাদের কাছে আপনার রিচিং মেথডটা হবে হচ্ছে, দেন কিছুদিন এনগেজ হওয়ার পরে আপনারা এখানে মেসেজে যে ধরনের আমি এই যে ইস্যুস গুলো বললাম এই প্রোফাইলটার, আপনি জাস্ট খালি এভাবে স্টার্টিংটা আমাদের এইভাবে হতে পারে যে তোমার প্রোফাইলটা আমি মানে সার্চিং এর মাধ্যমে বলতে পারেন, অথবা বলতে পারেন যে ব্রাউজিং এর থ্রুতে আমি তোমার একটা কন্টেন্ট আমার সামনে বা প্রোডাক্ট আমার সামনে এসেছিল, এই টাইপের মেসেজ দিয়ে শুরু হতে পারে। এবং তোমার আইটেমগুলো, তার আইটেমগুলোকে অ্যাপ্রিসিয়েট জানাবেন, বা সে যে টাইপের সার্ভিস প্রোভাইডার যদি হয়ে থাকে, যে তুমি যে ধরনের সার্ভিস প্রোভাইড করো, যে সেগুলোকে আপনাকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে, যে আসলে না অ্যাপ্রিসিয়েটেড যে তোমার কাজগুলো বা তোমাদের আইটেমস গুলো। তো এভাবে জাস্ট খালি তার আইটেম গুলো আগে অ্যাপ্রিসিয়েট করবেন, এন্ড দেন এরকম হবে যে আসলে আপনি আপনার পরিচয়টা দিবেন যে আপনি কে, আপনি অ্যাজ আ মার্কেটার হিসেবে, যে আমি যে কিছু কমন মিস্টেক বা কিছু সাজেশন, কিছু কমন মিস্টেক পেয়েছে তোমার প্রোফাইলে, যদি কোনো মিস্টেক থাকে কোনো কিছু, যেমন রেশিওটা সে পারফেক্ট রেশিওতে পোস্ট দিচ্ছে না, তো কিছু কমন মিস্টেক পেয়েছি, বা এভাবে যদি বলতে পারি আমরা যে তোমার প্রোফাইলটা প্রোফাইলের এনগেজমেন্ট ইমপ্রুভ করার জন্য আমি কিছু তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারি, যদি তুমি ইন্টারেস্টেড থাকো। ঠিক আছে, এতটুকু বলে তার কাছ থেকে কোনো রিপ্লাই মেসেজ পান কিনা সেটার জন্য ওয়েট করা উচিত। এখন যেটা ইউজুয়ালি করা হয় যে আমরা সার্ভিসের প্যাকেজ রেট, কোন প্যাকেজে কি দিয়ে থাকি, হ্যাঁ সবকিছু ডিরেক্ট এভাবে না দিয়ে ইমোশনাল একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করা লাগবে, যেটা আমাদের ইন্ট্রোটা এই টাইপের হবে, যে ফার্স্ট মেসেজটা যে এরকম টাইপের হবে, যে আমরা ব্রাউজিং এর থ্রুতে তোমার প্রোফাইলটা সামনে এসেছিল, এবং ওই প্রোফাইলের থ্রুতে সরি, যে সামনে আসার পরে যে আসলে আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে মার্কেটারের ভিউ থেকে আমি প্রোফাইলগুলো আমি দেখি, সেক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে পারি, যেগুলো তুমি ইমপ্লিমেন্ট করলে তোমার প্রোফাইলের এনগেজমেন্ট বাড়তে পারে, প্লাস হচ্ছে তোমার প্রোফাইলটা আরো মোর প্রফেশনাল দেখাবে। ঠিক আছে। ঠিক আছে, সো এইভাবে তার কাছ থেকে একটা রিপ্লাই মেসেজ পাওয়ার জন্য আমাদের ট্রাই করতে হবে, যদি সে ইন্টারেস্টেড থাকে, যদি জানায়, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা অডিট রিপোর্ট একটা টেক্সটে লিখে দিতে, মানে মেসেজে ডিরেক্ট দিতে পারেন, অথবা আমরা এরকম ফাইলেও আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, যে কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, নিড ইমপ্রুভমেন্ট অন, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইউজার নেম, নামটা ঠিক নেই, এটা ক্যাপিটালাইজড হবে, তাই না, এখানে আমার কিওয়ার্ডটা ইউজ হবে, শুড আপডেট দ্য বায়ো সেকশন, তাই না, এটা আপডেট করা উচিত। দেন এই সকল ইস্যুগুলো আপনি একটা লিস্ট দিয়ে দিতে পারেন। দেন যদি সে ইন্টারেস্টেড থাকে, অবশ্যই সে দেখবে যে আপনি যখন এতগুলো ভুল ধরতে পেরেছেন, তার মানে তখন সে বুঝবে যে আপনি প্রফেশনাল, এবং আপনি ইনডিরেক্টলি আপনার সার্ভিসটা আপনি জানালেন যে আপনি কাজ করছেন মার্কেটিং নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে,
যখন জানবে সে ইন্টারেস্টেড হলে সেই কিন্তু আপনাকে অফার করবে কাজের জন্য। তো এইটা হচ্ছে মেথড যে আসলে ডিরেক্ট হচ্ছে সার্ভিসটা আমরা অফার না করে আমরা আগে অ্যাকাউন্টগুলোকে কালেক্ট করতে হবে এবং কোন টাইপের অ্যাকাউন্টগুলো কালেক্ট করবেন আপনাকে নিজে নিজে অ্যানালাইসিস করে বুঝতে হবে। এখানে অনেকটা সময় দিতে হবে আপনাকে কাজ পাওয়ার জন্য, যেহেতু আপনি নিউ। এবং দেখা যাবে যে আপনি হচ্ছে পার মান্থ হচ্ছে আপনি 200 অ্যাকাউন্টে রিচ করেছেন, 200 জনের মধ্যে আপনি যদি 10টা ক্লায়েন্ট পেয়ে যান এটা তো খুবই ভালো। এবং যদি 10টা ক্লায়েন্ট পান এবং আপনার এই 10টা ক্লায়েন্ট থেকে কিন্তু আপনার মিনিমাম যদি সার্ভিস কোয়ালিটি ভালো দিতে পারেন মিনিমাম 70 to 80% ক্লায়েন্ট হচ্ছে আপনার রিপিটেড হবে। আবার যদি 200টা ক্লায়েন্টের কাছে আউটরিচ করে, যেটাতে আপনার সময় দিতে হবে ধৈর্য ধরে, বাট ওই যে ধৈর্য ধরে যে আমি এত সময় দেব এই সময়টা এবং আসলে রাইট প্রোফাইলটা খুঁজে পাওয়াটা, আমি তো মেথডটা বলে দিলাম, এরপরেও অনেকে পাবে না খুঁজে যে আসলে কোনটা হচ্ছে রাইট প্রোফাইল হইতে পারে বা কার কাছে রিচ করলে আমি কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এটাও অনেকে খুঁজতে পেতে অনেক প্রবলেম ফেস করেন বা বুঝতে পারেন না, যার কারণে দেখা যায় যে এই আউটরিচ মেথডটা তাদের তেমন কাজে লাগে না। এবং হচ্ছে যেটা বললাম যে ক্লায়েন্টদের সাথে ইমোশনালি প্রথম একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে, যেহেতু আউট অফ মার্কেট প্লেস। বাট মার্কেট প্লেস হলে আপনাকে তো এত ফর্মালিটি মেনটেন করব, বাট অনলি হচ্ছে ডিরেক্ট তখন আপনি কাজে চলে যাবেন, তখন আর আপনার ওই অডিট রিপোর্টটা কিন্তু তখনও হয়, তখনও করি। লাইক আমার গিগ আছে, লাইক ধরেন যে হচ্ছে আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে কাজ করি। সো ইনস্টাগ্রাম অ্যাডস এর জন্য একটা ক্লায়েন্ট আসছে। সো আপনি চাইলে ওই ক্লায়েন্টকে আপনার একটা লাইক 50 কি $100 একটা ক্লায়েন্ট আসছে, সেটাকে আপনি চাইলে কনভার্ট করে আপনি কয়েকশো ডলারে কনভার্ট করতে পারেন। কিভাবে? ওই যে অডিট রিপোর্ট, যে এটা ফ্রিতে মার্কেট প্লেসে বাহিরে করছি জন্য আমরা ফ্রিতে অডিট করে দিচ্ছি, এই বিষয়টা এরকম তাও না। তাও না, আপনি মার্কেট প্লেসে যদি কাজ করেন তখনও তার ওয়েবসাইট, যদি আপনি এসইও নিয়ে কাজ করেন তার ওয়েবসাইটের ওই যে আপনি মনে মনে বা আপনি মানে অ্যাট এ গ্ল্যান্স দেখবেন কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এবং আপনি নিজে নিজে দেখা যায় যে আপনি ওই একটা এসইওর কাজ সার্ভিস অফার করবেন, আপনি নিজে নিজে উবার সাজেস্টে একটা এসইও রিপোর্ট মেক করে ফেললেন। হয়তো বা ক্লায়েন্ট এটার জন্য আপনাকে অর্ডার প্লেস করবে না, না করুক, বাট আপনি ফ্রিতে আপনাকে একটা অডিট রিপোর্ট করতে হবে তার ইস্যুগুলো দেখানোর জন্য, কারণ ওই ইস্যুগুলো সলভ করার জন্য তখন সে আপনাকে চাইবে। ঠিক তেমনই লাইক আমি যেটা বলতেছিলাম যে ফেসবুক অ্যাডস এর জন্য আমাকে একটা পে করলে লাইক $100, $100 দিয়ে আমি তার একটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একটা অ্যাড রান করবো। তখন আমি কিন্তু তার সোশ্যাল প্রোফাইল গুলো একটু অ্যানালাইসিস করব। ঠিক আছে, যেটা আমি শুরু দিয়ে করতাম, বাট এখন আর এটা করা হয় না, যে যেটার জন্য আসছে একটু করে বিদায়। কিন্তু আগে যেটা করা হতো, দেখা যেত যে ওদের প্রোফাইল গুলো অ্যানালাইসিস করে যে কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন আর কি কি সার্ভিস আমি তাকে অফার করতে পারি। এবং আসলে অনেক ক্লায়েন্ট বোঝে না যে আসলে কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন। হ্যাঁ, তো এই অ্যাডভাইসটা তারা চায় যে অ্যাডভাইসটা কেউ দেখ। সো তখন ওই অ্যাডভাইস গুলো দিলে দেখা যায় আপনি একটা 50 কি $100 একটা ক্লায়েন্টকে আপনি কয়েকশো ডলারে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন আরো অ্যাডিশনাল টাস্ক দিয়ে। তাহলে অডিটটা অনলি তাকে আমরা এখানে ফ্রিতে করে দিচ্ছি বা এইটা মনে আনা যাবে না যে আসলে আপনি একটা কিছু কাজটা পাওয়ার জন্য আপনি এই ইনভেস্টটা করছেন এখানে। রিপোর্টটা আপনি ফ্রিতে করে দিচ্ছেন, বা রিপোর্টটা এই সোশ্যাল মিডিয়া রিপোর্টটা এত বেশি কিছু না, এই যে বিষয়গুলো জাস্ট খালি পয়েন্টিং করে নোট ডাউন করে একটা এখানে নোট ডাউন করে দেন ওটা জাস্ট খালি আপনি ডিরেক্ট মেসেজে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্টাগ্রামে গেল। অ্যান্ড ফেসবুকের মাধ্যমে যেটা বলছিলেন, দেখি আমি একটু ফেসবুকটাতে একটু লগ ইন হই। আপু একটা কথা কোশ্চেন ছিল। কোশ্চেন নিব আমি, এই যে এটা শেষ করি প্রায় শেষের দিকে, পরে আপনাদের অনেক ঠিক আছে। আছে জানি, সবারটাই নিব। কোশ্চেন আসবে আরো, ফেসবুকটা শেষ করি তারপর। আচ্ছা, এখন হচ্ছে ফেসবুকেও আমরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ বা বিভিন্ন ট্যাগ লিখে সার্চ করতে পারি। লাইক হচ্ছে আপনি এখানে আমি যদি টি শার্ট লিখে বা ক্লথিং লিখে সার্চ করি, ক্লথিং রিলেটেড আমি কি দেখতে চাই, আমি এখান থেকে পেজেস সিলেক্ট করে দেব। হ্যাঁ, এখানে ইউজুয়ালি হচ্ছে বাংলাদেশ বেসড ব্র্যান্ডগুলোই আসার কথা আমার লোকেশন ওয়াইজ, বাট আপনি যদি চান এখান থেকে আপনি লোকেশনটা সিটি চেঞ্জ করে দিতে পারেন। আপনি দিলেন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আপনার সিটি বিভিন্ন সিটি দিয়ে 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 সার্চ করলেন।
সো বাংলাদেশ বেসড যদি টার্গেট করেন সেক্ষেত্রে নিউ বিজনেস পেজ যেগুলো আছে 97K ফলোয়ার, 805K, এগুলোদের মার্কেটার আছে, এটা বলে লাভ নেই। এগুলো আছে। আরেকটু লো নাম্বার অফ বা নিউ পেজেস যেগুলো আছে, অথবা আপনাদের সামনে অনেক সময় দেখবেন যে বিজনেস পেজের পেইড অ্যাডভার্টাইজমেন্ট আসে, ঠিক আছে? অনেক বিজনেস পেজের পেইড অ্যাডভার্টাইজমেন্ট আসে, তাদের পেজগুলোতে ভিউ করলে দেখা যায় খুবই দুরবস্থা। হ্যাঁ, মানে ওদের অর্গানিক ওয়েতে মানে পেজটা প্রফেশনালি সাজানো না, প্লাস অর্গানিক ওয়েতে তেমন পেজে কাজও করা হয়নি, ঠিক আছে? কাজও করা হয়নি, বাট তারা পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছে, কারণ পেইডের মাধ্যমে তো রাইট অডিয়েন্সের কাছে চলে যেতে পারছে। তো ওই পেজগুলোকে আপনি এভাবে টার্গেট করতে পারেন। তো আমি একটা 5টা লাইক, এটা ফেব্রুয়ারি 15 তারিখে, অ্যাক্টিভ না মনে হয়, কারণ এখন ঈদের মৌসুম, এখন তো অ্যাক্টিভ হলে তো সে পোস্ট করতো আরো, তাই না? তো এরকম ভাবে খুঁজবেন বিভিন্ন ট্যাগ, হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দিয়ে, খুঁজলে এরকম পাবেন, এরকম আনপ্রফেশনাল পেজেস গুলা পাবেন। তখন এই পেজের মেসেজের মাধ্যমে, অথবা এই যে ফোনের নাম্বার দিয়েছে না, এখানে ডিরেক্ট কল করে ফেলতে পারবেন, তাই না? তার বাংলা ভাষাভাষী, সো আপনার কোনো প্রবলেম হবে না, ডিরেক্ট কলেও কথা বলতে পারবেন। কল দিয়ে আপনি অনুমতি নিতে পারেন যে আপনার পেজ নিয়ে, যে আপনি যে অডিট ইয়াটা নিয়ে, বা মেসেজের যেই মেসেঞ্জারের যেই মেসেজ অপশনটা আছে, এইটার মাধ্যমে হচ্ছে আপনি তাকে বলতে পারেন যে একটু কলে কথা বলার অনুমতিটা নিয়ে দেন হচ্ছে তাদের সাথে কথা বলতে পারেন। আপনি একটা অডিট রিপোর্ট কি কি আপনি মনে মনে একটা রেডি করে রাখবেন। দেখেন তার ইউজার নেম সেট না, যে আপনার বিজনেসটা কি রানিং বা অ্যাক্টিভ বিজনেস কিনা। যদি হয়ে থাকে, আপনার কিছু অ্যাডভাইস আছে ফর দ্য বিজনেস পেজ, যেটা হচ্ছে নাম্বার 1, পেজটা সেট আপ করতে হবে। ওভারঅল পেজটা সেট আপ করতে হবে। সেট আপ করতে হলে আপনার এখানে কি কি কাজ আছে দেখেন। ইউজার নেমটা সেট করতে হবে, প্রোফাইল পিকচারটা ঠিক না, কভার ফটো ঠিক না মোটেও। হ্যাঁ, তার আইটেমস গুলো পিকচার দিলে আপনি একটা কভার ফটো বানাতে পারবেন। এখানে সেই ইন্ট্রোতে কোনো কিছু দেয়নি, হ্যাঁ, এটা ইন্ট্রো মেসেজ থাকবে, দেয়নি সেটা, ঠিক আছে? তারপরে পেজের ক্যাটাগরিটা ভুল আছে, ডিজিটাল ক্রিয়েটর দিয়েছে, ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে? এই এই ধরনের কিছু থাকবে। তারপরে হচ্ছে আসবে হচ্ছে তার হচ্ছে ইয়া কি বলে, পোস্টের ইমেজ গুলো যদি সে আরো ইউনিক ওয়েতে দেয়, বা সে যদি ভিডিও ক্রিয়েট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এনগেজমেন্ট বেশি আসবে, এবং পাশাপাশি আমরা স্পন্সর্ড অ্যাডেরও অ্যাডভাইস দিতে পারি, তাই না? তো এইভাবে বাংলাদেশি পেজগুলোর কাছেও রিচ করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে আপনার সামনেও যেটা বললাম, স্পন্সর্ড এর মাধ্যমে অনেক পেজ আসবে, তখন বুঝবেন যে এরা সুপার অ্যাক্টিভ পেজ, মানে বিজনেসের ক্ষেত্রে সুপার অ্যাক্টিভ, বাট পেজটা যদি দেখেন প্রফেশনালি সাজানো নেই, অনেক কিছু মিসিং থাকবে। এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনাদের পেজের প্রবলেম গুলো আমি খুঁজে বের করি না, যে এটা করতে হবে, ওইটা করা লাগবে, এটা আপডেট করেন, ঠিক তেমনই আপনাকে এরকম বিজনেস পেজগুলোকে, পেজগুলোর ভুলগুলো ফাইন্ড আউট করার মানে ক্যাপাসিটিটা থাকতে হবে, যে না আমি ভুলগুলো ধরতে পারি, আমি জানি যে কি কি করলে তার আরো ইমপ্রুভমেন্ট আসবে। তো এভাবে ম্যাম, এখানে তো এই যে ক্লথিং ব্র্যান্ড দিয়েছে, এটা তো যথাযথ একটা নামও হয়নি এই হ্যাঁ, একটা ইয়াটার একটা হ্যাঁ পেজটার। একটা একটা ইউনিক নামও হয়নি, এটা সে তার নিশটাকে সে নাম হিসেবে ইউজ করেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখে দেখে অসংখ্য, হাজার হাজার, লক্ষ লক্ষ পেজ অ্যান্ড প্রোফাইলস আপনারা পেয়ে যাবেন, মানে অগণিত, ঠিক আছে? এগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা রাইট পেজ হতে পারে আপনার জন্য। লাইক এটা একটা ভেরিফাইড পেজ, তো আপনি এখানে গেলেন, হ্যাঁ, দেখেন কত সুন্দর প্রফেশনাল ওয়েতে কভার ফটো, হ্যাঁ, তারপরে লোগো, দেখেন ইন্ট্রো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট গুলো তারা ফিচার্ড করে রেখেছে, তাই না? তাহলে এদের কিন্তু অলরেডি মার্কেটার আছে। লাস্ট পোস্ট হচ্ছে 4 hours এগো, ঠিক আছে? দেখেন এগুলো কিন্তু তারা অপটিমাইজ করে দিয়েছে এখানে, দেখেন কিছুই না, জাস্ট এখানে ফটোগ্রাফিটা মেইন অ্যান্ড লোগোটা অ্যাড করে দিয়েছে, ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করে জাস্ট এই যে খুব অর্ডার অনলাইন দিয়ে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে খুবই, মানে এদের আছে মার্কেটার হয়তো বা। তো আপনি এখানে রিচ না করে করতে হবে যে নিউলি ক্রিয়েটেড ব্র্যান্ড বা স্মল অ্যান্ড মিডিয়াম লেভেলের বিজনেস গুলো, ওইগুলোরে আমাদের টার্গেট করতে হবে বেশি, যেহেতু আমরাও আমরাও ফ্রেশার এখানে, তাই না? সো আমরা ওই রিলেটেড ব্র্যান্ড গুলোকে টার্গেট করবো। বাট আপনি যখন আরো কাজের দিক দিয়ে আরো প্রফেশনাল হবেন, আপনার যখন পোর্টফোলিও আরো ভারী হবে, তখন আপনি এই বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করতে পারবেন।
ঠিক আছে, বাট নিউ অবস্থায় আমরা স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস গুলোকে টার্গেট করব। আর আরেকটা বিষয় যেটা এসইওর ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এসইওর ক্লায়েন্ট যদি পেতে চায় আউট অফ মার্কেট প্লেসে, যে অন পেজ এসইও সার্ভিস বা অফ পেজ এসইও সার্ভিস প্রোভাইড করবেন, সেক্ষেত্রে ওই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে ওই তাদের ইমেলের মাধ্যমে তাদের কাছে রিচ করবেন। হ্যাঁ, এবং আপনি ওয়েবসাইট অডিট করলেন, আপনার ইউআর সাজেস্টেড দিয়ে আপনি যা দেখলেন ইস্যু আছে কিনা বা অন পেজ এসইও স্কোর কেমন, যদি দেখেন আপনি রিপোর্ট মেক করে আপনি প্রোভাইড না করেন, তারপরও আপনি তাকে বলতে পারবেন যে তোমার ওয়েবসাইটে তো কিছু কিছু ইস্যুস দেখেছি, তুমি যদি ইন্টারেস্টেড হও আমি তোমাকে একটা রিপোর্ট মেক করে দিতে পারি, এবং আমি ব্রাউজিং এর থ্রুতে বা একটা কিওয়ার্ডের থ্রুতে তোমার ওয়েবসাইটটা পেয়েছি, এবং যেহেতু আমি এগুলো নিয়ে রিসার্চ করি, সো তোমার এই রিলেটেড বা এসইও যে ইস্যুগুলো আছে, এসইও রিলেটেড ইস্যুগুলোর জন্য আমি তোমাকে একটা অডিট রিপোর্ট মেক করে দিতে পারি। তো এভাবে সে যদি ইন্টারেস্টেড থাকে বলে, দেন না আপনি অডিট রিপোর্টটা মেক করে তার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখন কোশ্চেন গুলো একটু নেই, বলেন আপু। আপু আপনি এই যে এসইওর কথা যেটা বললেন, এটা তো আমরা তাদেরকে মেল দেব, কিন্তু আমরা তো এখন ফ্রি ভাবে করছি। তো ফ্রি ভাবে যখন করছি, আমরা অডিও রিপোর্ট মানে হচ্ছে অডিট করতে যাচ্ছি, যখন আমরা রিপোর্টটা আমরা তৈরি করছি, তখন আমরা মিনিমাম ফ্রিতে যখন করতে যাচ্ছি, তখন আমরা তো যে ইস্যু মানে আসতেছে যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু অল্প কয়েকটা আসছে। তো আমরা কি সে অল্প কয়েকটা নিয়েই কি আমরা মেল দিতে পারবো? না, আপনি মেল দিবেন, জাস্ট আপনি তো দেখলেন যে কি কি ইস্যু আসছে, তারপরে ওভারঅল একটা এসইও র্যাঙ্ক রিপোর্ট দেখছেন কেমন, দেন জাস্ট খালি বলবেন যে সে ইন্টারেস্টেড যদি থাকে তখন ওই যে ওটা বলবেন যে একটা শর্ট রিপোর্ট মেক করেছে, শর্ট টাইম, যেহেতু শর্ট টাইমে ওটা শর্ট রিপোর্ট মেক করেছে, তুমি যদি এটা নিয়ে কনসার্ন থাকো, দেন এগুলো সলভ নিয়ে আমি তোমাকে হেল্প করতে পারি, প্লাস আমি তোমাকে আরো ইন ডেপথ রিপোর্ট করে দিতে পারি। তখন সে যদি আপনাকে অর্ডার প্লেস করে, তখন তো প্রো টুলের হেল্প নিয়ে নেবেন। আপাতত একটু দিয়েই চলবে। জি, বুঝতে পেরেছি আপু। জি। ম্যাম, আমি একটা প্রশ্ন করব। বলেন। ম্যাম, আমরা যে টুলগুলি নিব প্রো, হ্যাঁ, এটা কি মানে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে নিতে হবে নাকি এটার মেথডটা কি? হ্যাঁ, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পারচেস করতে হয়, আর ক্যানভা যেভাবে নিয়েছেন বিভিন্ন বাংলাদেশি গ্রুপেও সেল হয়। ও আচ্ছা, কারণ আমাদের তো ডুয়াল কারেন্সি নেই এখন, মানে এখন তো তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইয়া করবো, সেটা কি ক্যানভার মতন হবে? হ্যাঁ, ক্যানভার মতন বিভিন্ন গ্রুপ থেকে নিতে পারবেন, 200-300 টাকা। এসইও টুলগুলি এভাবে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এসইও টুল গ্রুপ বাই টুল বিক্রি করে, আচ্ছা। একসাথে অনেক সকল টুলই পেয়ে যাবেন, দেখা যাবে 300-400 টাকা দিয়ে, অথবা একটা একটা করে পারচেস করা যায়। এগুলো একটু সার্চ করতে হবে আপু, আমি গ্রুপ থেকে নিইনি, তো এই কারণে আমি ডিরেক্টলি কোনো গ্রুপকে রেকমেন্ডও করতে পারছি না। আপনার একটু সার্চ করতে হবে ওই গ্রুপগুলো বা যে পেজগুলো সেল করে তাদের রিভিউ দেখবেন, তাদের সাথে কথা বলবেন, কন্টাক্ট নাম্বার থাকে ওখানে, কথা বলে দেন পারচেস করবেন। ঠিক আছে? কোনো আচ্ছা কনফিউশন থাকলে, কোশ্চেন থাকলে তাদের সাথে কথা বলে দেন নেবেন। আর আপু আমরা যদি সরাসরি কিনতে চাই তাহলে কিভাবে কিনবো? কার্ড আছে ওখানে, ওই যে প্রাইস অ্যান্ড প্রাইসিং অ্যান্ড প্ল্যানস যে অপশন আছে, ওখানে গিয়ে আপনার কার্ডটা অ্যাড করলেই হবে, কিছুই না, জাস্ট খালি কার্ডের নাম, নাম্বার, সিভিভি ডেট, এক্সপায়ার ডেট, সরি সিভিভি নাম্বার, এক্সপায়ার ডেট, এগুলো দিলে ওরা কার্ডটা অ্যাকসেপ্ট করে নেয়। এবং আপনার যদি আপনি কন্টিনিউ করতে না চান, অটো রিনিউ হয় কিন্তু ওগুলোতে, আবার যে টুলটাই নেন আপনার না, কিছু কিছু আছে আবার আপনার অটো রিনিউ হবে না, মান্থলি বেস নেওয়া যায়, তো সেক্ষেত্রে অটো রিনিউ হবে না, আপনি সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিলেই হবে আপনার, আর প্রয়োজন না হলে। ওটা মেথড কিছুই না, খালি পেমেন্ট সেকশনে যে অ্যাড করে দিলে হবে। সকল পেমেন্ট যেই টুলস গুলো আছে যেগুলোতে পেমেন্টের মাধ্যমে কাজ করতে হয়, সবগুলো একই, জাস্ট কার্ডের ডিটেল গুলো দেবেন। ওকে? ম্যাম, জি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো এখন ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইউজ করছি না, তো ক্লায়েন্ট যদি বলে যে তাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়ার জন্য, ঠিক আছে, তো আমরা তো সেটা করতে পারবো না, কারণ আমরা তো না, আপনার তো ওয়েবসাইট ক্রিয়েট নিয়ে তো আপনি গিগ দিবেন না, বা আপনি ওয়েবসাইট ক্রিয়েট করে দেন এটা বলে তো আপনি সার্ভিস অফারও করবেন না, তাহলে আপনাকে কেন বলবে? আপনি কি অফার করতে চান যে আমি ওয়েবসাইট ক্রিয়েট করি, বা না আপনি না, এটা তো দেবেন? আমরা, না না না। দিবেন না, কারণ এটা আপনার কাজ না, সো এটা আপনি না বললে আপনার ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট যাবে, যে ক্লায়েন্টের সাথে আপনি হচ্ছে কি বলে যে আপনি অন্যান্য কাজ, মানে অনেক সকল ধরনের ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, তার আরেকটা নতুন বিজনেস আপনি হেল্প করতে পারবেন কিনা, আপনি তার খুব বিশ্বস্ত বা আপনি তার খুব প্রিয়,
মানে যদি খুব প্রিয় হতে পারেন তার, তখন দেখা যাবে যে সে আর মনে করেন যে ওই কাজ আর অন্য জায়গায় সে জানে যে হয়তো আরো কম প্রাইসিং এ করাতে পারবে, বা আমি এই সার্ভিস করি করি না বা দিতে চাচ্ছি না, তারপরেও দেখবেন যে সে আপনাকে জ্ঞান জ্ঞান করছে যে এটা করে দাও জন্য। ঠিক আছে, সো এরকম আর কি। তো তখন আপনি ডেভেলপারকে দিয়ে করিয়ে নেবেন। আমার তো আসে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আমি ডেভেলপারদের দিয়ে করিয়ে দিই, যে একান্তই পিছ ছাড়ে না আর কি, এরকম ক্লায়েন্ট গুলো আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাম, একটা ওটা আবার কোশ্চেন প্যারাও ছিল। আছে, আপু, ওগুলা যে করাই দেবেন ওগুলা সম্পর্কে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে দেখা যায় যে যদি নলেজ না থাকে, লাইক আমার ডেভেলপার আমাকে যেটা করিয়ে দিচ্ছে এটা আমি চোখ বন্ধ করে আমি আবার ক্লায়েন্টকে বলি না, নাও তোমার সাইট ইজ রেডি। ওখানে আবার নিজস্ব অনেক মতামত থাকে, আমি নিজেই দেখা যায় যে এখানে অনেক কিছু চেঞ্জের জন্য ইনস্ট্রাকশন দেওয়া, বা অনেক কিছু দেখা যায় আমি নিজে থেকে ওখানে রাত আপনার এমন একটা সময় ক্লায়েন্ট বলতেছে যে এই জিনিসটা এখনই আপডেট করা লাগবে, তো সেক্ষেত্রে আপনার ডেভেলপারকে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন না, তখন ওইটা আপনাকে ইনস্ট্যান্টলি করে দিতে হবে। বা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টসটা বুঝে আবার যাকে দিয়ে করাবেন তাকে বোঝানো, আবার তার কাছ থেকে রাইট থিংটা নেওয়া, তো ওইটাও কিন্তু প্যারা আছে। সো এখানে ওই যে এই কারণে আপনাদের ওই যে এডিটিং গুলো শিখালাম, যে আপনাদের মিনিমাম যদি এডিটিং নলেজ বা সেন্স না থাকে, তখন দেখা যাবে যদি এই ডেভেলপমেন্টের কাজ নিয়েও ফেলেন, তখন কিন্তু মোটামুটি এটা সামলাতে পারবেন। ঠিক আছে। ও ম্যাম, আর যে আমরা যে কাজগুলো করেছি, কাস্টমাইজ, তারপরে যেসব কাজগুলো করেছি সে ধরনের কাজই তো হবে, আর যে হ্যাঁ, এই কন্টেন্ট সবই নিচে তো দেওয়া। এরকম ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমেই, সবই ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। কিন্তু ওই যে কিছু কিছু ক্লায়েন্টদের আবার রিকোয়ারমেন্টস থাকে যে আমার এই টাইপের লাগবে, ওই টাইপের বিভিন্ন ধরনের রেফারেন্ট আপনার রেফারিং সাইট তারা শেয়ার করে যে যে সাইটের মতন হবে, এরকম আর কি। আর ম্যাম, আমরা তো মাত্র কয়েকটা প্লাগইন দেখেছি, হ্যাঁ, এখন তো অসংখ্য প্লাগইন আছে ওইখানে, তো অসংখ্য কোন থাকলে আপু, প্লাগইন? অসংখ্য প্লাগইন তো আমাদের দরকার নেই, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমি নিয়ে কাজ করবো। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি নিচ্ছি, সিরিয়ালি কোশ্চেন নিচ্ছি, আপুর অ্যান্সারটা দিয়ে নিই। যেমন আমাদের সামনে আর ম্যাম, পিক্সেল সেটআপের ক্লাস আছে, তখন পিক্সেলের জন্য যে প্লাগইন ওটা ইনস্টল করব, সাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য একটা প্লাগইন ইউজ করব, যখন যেটা প্রয়োজন হবে সেটা করব। অতিরিক্ত প্লাগইন নিলে লোডিং স্পিড আচ্ছা বেড়ে যাবে, কেন ইউজ করব অতিরিক্ত প্লাগইন? কেন আমাদের ক্লায়েন্টদের হাজার আচ্ছা, হাজার যখন যেটা প্রয়োজন সেটা তো আপনি হ্যাঁ আপনি হ্যাঁ তো হ্যাঁ দেখাবেন, সেই দেখাচ্ছি, অনুযায়ী এবং হবে। এত প্লাগইন লাগে না আপু, হাজার হাজার পেজ আছে, মাত্র 8টা 10টা প্লাগইন দিয়ে তাদের ফুল ওয়েবসাইট কন্ট্রোল হচ্ছে। এত যে আপনার ও, শত শত বা 20টা 50টা প্লাগইন থাকবে তাও না, 8 থেকে 10টা প্লাগইন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, হাবিবুর রহমান ভাই অনেকক্ষণ যাবত হ্যান্ড রেজ আছে, ভাইয়ের কোশ্চেনটা নিব এখন। আপু, বলতে চাচ্ছিলাম যে ওই যে আমরা যে মিড টার্ম দিয়েছিলাম, তো ওই সময় আমরা ওই যে টি শার্ট তারপরে হুম। শ্যাম্পুর পোস্ট করেছিলাম না? জি। গত সপ্তাহে একজন ফোন করলো যে ভাই আপনার তো এরকম দেখলাম শ্যাম্পু দিয়েছেন, হুম হুম। আমি এটা কিনতে যাচ্ছি, কি করণীয়? এই জন্য বিক্রি আপনাদেরকে করতে বলছি বিক্রি যে করতে এটা ডিলিট করে দিবেন রেজাল্টের পরে, এই জন্য ডিলিট করে দিবেন, বুঝছেন? আমি তো আমি বিক্রি একটা করতে আমি একটা আগে অন্য আরেকটা ব্যাচে এরকম নিয়েছিলাম কি, বেবি ওয়াকার এই টাইপের একটা দিয়েছিলাম প্রোডাক্ট। তারপরে ওই ছাত্রী বলতেছে যে ম্যাম আমি যেই ওয়েবসাইট থেকে ছবি নিয়ে করছি ওদেরকে ওই ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, যে ওয়েবসাইটে যে অর্ডার দাও, হ্যাঁ এই ওয়েবসাইট থেকে অর্ডার অর্ডার প্লেস করেন, ঠিক আছে, এরকম লিংক দিয়ে দিয়েছে। এই কারণে ডিলিট করে দেওয়াটাই ভালো, না রাখাটাই বেটার। এবং আপনাদের প্র্যাকটিসিং পারপাস যেহেতু পেজ, ওই যে হ্যাশট্যাগ দিয়ে চলে আসে, ঠিক আছে, কিভাবে পেলো? আপনার পেজ তো নিউ, আপনাদের ফলোয়ার নেই, হ্যাশট্যাগ এর মাধ্যমে পেয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য পেজ আপনি চাইলে ডিঅ্যাক্টিভও করে রাখতে পারেন, ডিঅ্যাক্টিভ করে রাখলে, ডিঅ্যাক্টিভ করে ইউজ করলে দেখা যায় যে অন্যদের সামনে রিচ করবে না, আপনি আবার ঠিকই পোস্ট টোস্ট পাবলিশ করতে পারছেন। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে মাসুদ আলম। আসসালামু আলাইকুম ম্যাম। জি, বলে ফেলুন। আচ্ছা ম্যাম, আপনি তো বললেন যে আপুর কোশ্চেনে বললেন যে আমরা কি ওয়েব ডেভেলপার্স এর ওয়ার্ক গুলো অফার করব। যদি আমরা পারি তাহলে কি অফার করা যাবে আমাদের ফাইবারের বা আপওয়ার্কের হ্যাঁ, প্রোফাইলে কেন কেন যোগ করা করা যাবে যাবে? না? আপনি যেই কাজই পারেন সেটা যদি ফাইবারে অ্যাভেলেবেল থাকে এবং লিগ্যাল সার্ভিস হয়, কেন পারবেন না অফার করতে? অবশ্যই পারবেন, না পারার কিছু নেই, না অবশ্যই। তাহলে মানে ক্যাটাগরিটা ভিন্ন হয়ে যাচ্ছে না, মানে ডিজিটাল নাহলে মার্কেটিং। দেওয়া যায় ডিজিটাল মার্কেটিং আন্ডারে, দেওয়া যায় ডেভেলপমেন্ট, বাট না দেওয়া ভালো। না দেওয়া ভালো কেন? কারণ যখন আপনাকে টপ রেটেড এর জন্য আপনি নমিনেটেড হবেন, হ্যাঁ এই যে পেন্ডিং থাকে, এত টপ রেটেড পেন্ডিং থাকে, এখানে অনেক কারণ থাকে। এখানে ওই যে গুগলের র্যাঙ্কিং এর জন্য 200+ ফ্যাক্টর আছে না, ঠিক তেমনই ফাইবারে মনে করেন
টপ রেটেড পাওয়ার জন্য কত 100 যে ফ্যাক্টরস আছে আই ডোন্ট নো, কিন্তু এইটা একটা ফ্যাক্টর আমি একবার পেয়েছিলাম, যে যখন আপনি মাল্টিপল ক্যাটাগরিতে গিগ দিবেন তখন কোন ক্যাটাগরিতে আপনাকে টপ রেটেড করবে এইটা নিয়ে তখন ওদের কনফিউশন থাকে, দেখা যায় ওগুলা পেন্ডিং এ পড়ে থাকে। ঠিক আছে, দিতে পারেন, বাট ওই যে টপ রেটেড তো হতে চাইবেনি অবশ্যই, তাই না? এখন রিকোয়ারমেন্টস টপ রেটেড আরো কমিয়ে দিয়েছে, তখন দেখা যাবে তো আপনি পাচ্ছেন না ব্যাচ, এবং টপ রেটেড রিকোয়ারমেন্টস ফিল আপ করে আপনি ব্যাচ না পাইলে তো আপনার ভালো লাগবে না, যে আমি ফিল আপ করে ফেলেছি বাট কেন আমাকে ব্যাচ দিচ্ছে না, তাই না? তো কিন্তু এই যে মাল্টিপল ক্যাটাগরি থাকলে পাওয়াটা কঠিন আছে। ওকে। আর একটা কোশ্চেন ছিল ম্যাম। হুম ম্যাম আমার মানে আমি একটা ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছি কিছুদিন আগে। সেখানে মিডল ইস্ট কান্ট্রি গুলোর মানে বিভিন্ন পার্সন হচ্ছে আপনার মাঝে মাঝে পোস্ট করে বা বা ইয়া দেয় যে ওনাদের মার্কেটার লাগে, হুম মার্কেটার হুম হায়ার করতে চায়। হুম হুম। মিডল ইস্ট কান্ট্রির লোকদের সাথে কি কাজ করা কি আমাদের জন্য বেটার হবে, না ইউরোপ বা আমেরিকার এখন ওইসব? মনে করেন যে সব কান্ট্রির লোকদের সাথে কাজ করা উচিত আমি মনে করি, যেহেতু এটা আউট অফ মার্কেট প্লেস, সো এখানে প্যারা আপনার একটাই হইতে পারে, পেমেন্ট গেটওয়েটা। ঠিক আছে, এখানে তো আর ইন্ডিয়ান আপনাকে ইয়া দিতে পারবে না, কি বলে, রেটিং দিতে পারছে না। তো সে আমাকে কি করতে পারে, সর্বোচ্চ আমার পেমেন্টটা না দিয়ে চলে যেতে পারে। সো এই জন্য আপনাদের যেটা করতে হয় ইউজুয়ালি, আমি যেটা সাজেশন দিই, যে আপনার যেই কান্ট্রি হোক না কেন, যেহেতু আউট অফ মার্কেট প্লেস, সো আমাকে সে কোথাও রিভিউ দিচ্ছে না, তো আমি কাজ করব যে কান্ট্রি হোক, কিন্তু আমাকে 50% অ্যাডভান্স করবে করবে, এবং আমি বাকি 50 মানে ফুল কাজ করার পরে বাকি 50% দিবে। বাট যদি নাও দেয় তারপরেও কিন্তু এখানে আপনার, যেহেতু আপনারা বিগিনার হিসেবে আছেন, সো না দিলেও আপনাদের খুব বেশি একটা লস মনে করবেন না এটাকে। ঠিক আছে, কারণ সেটা তার দায়বদ্ধতা, সে তার কাছে আপনি, আপনার কাছে সে ঋণী থাকলো, এটা একটা বিষয়, এবং আপনি কিছু তো পেয়েছেন, এবং আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, এটা হচ্ছে বড় কথা। তো এই জন্য আপনাদের পেমেন্ট গেটওয়ে গুলো ক্লিয়ার থাকতে হবে, যে সে কোন মেথডে আপনাকে টাকাটা দিবে, ডলারটা পাঠাবে, এবং আপনার সেই গেটওয়েটা ক্লিয়ার আছে কি না। আপনি টাকা নিতেই পারলেন না, কাজ করে দিলেন, হ্যাঁ, একজন বলে ম্যাম কাজ করে দিয়েছে, এখন তো এটা ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট করতে বলতেছে। তো এখন কাজ করে দেওয়ার পরে কেন ক্রিপ্টো কারেন্সি, আপনি কাজ করার শুরুতে কেন আপনারা এগুলো ক্লিয়ার হন না? শুরুতে ক্লিয়ার থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওদের বিভিন্ন মেথড আছে, আপনার ব্যাংকের ডিটেলস বলতে বেশি কিছু না, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার এরকম চাইবে বলে মনে হয় না, চাওয়ার কথা না। যেমন রিমেটলি একটা মেথড আছে, ওখানে জাস্ট খালি আপনার নাম, আপনি কোন ব্যাংক থেকে তুলবেন, বা কোন ব্যাংক থেকে তুলবেন সেটা না বললেও হবে, আপনি এনি ব্যাংক দিয়ে দিতে বলবেন ওই ক্লায়েন্টকে, আপনি যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনার ইয়াটা নিবে, ফোন নাম্বার, আপনার ফুল নাম, ঠিক আছে, আপনার কান্ট্রি, অ্যান্ড হচ্ছে আপনার সিটিটা নিবে। তো অল্প ইনফো, কোথাও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাবে না, কোথাও অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড তেমন করার প্রয়োজন হবে না। যদি কেউ চায় তখন তার গেটওয়ে মেথডটা জানবেন, যে তুমি কোন মেথডে আমাকে পাঠাবা, তখন সার্চ করবেন ওই মেথডটাতে, যে দেখবেন যে কি কি ইনফো আপনার প্রেয়ার যারা আছে, প্রেয়ারদের কি কি ইনফো প্রয়োজন হয়, রিসিভারদের কি কি ইনফো প্রয়োজন হয়। সো এগুলো জেনে বুঝে আহ আসলে যাওয়া উচিত। যেমন এইটা একটা ঝামেলা, আপনারা বিভিন্ন গ্রুপ পাবেন খুঁজে, যে এন্টারপ্রেনার গ্রুপ, তারপরে ওই ভাইয়া যে গ্রুপটাতে আছে, এই গ্রুপটা যদি শেয়ার করেন দেখবেন যে ওই গ্রুপগুলোতে অনেক সময় চায়, প্রয়োজন হয়, ওগুলো অনেক সময় ফেক থাকে, অনেক সময় আবার রিয়েলও থাকে। তো এগুলোর একটু নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে এগুলো বুঝতে হবে যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ঠিক আছে, এবং ওই যে পেমেন্ট গেটওয়েটা যে আপনি কাজ করলেন, আপনি যেমনই সার্ভিস দেন আপনার কিন্তু একটা আফসোস থাকবে, যে কাজ করলাম আমাকে কোনো পেমেন্ট দিল না, বা আমার পেমেন্ট মেথডটা তার সাথে ম্যাচ করছে না। সে বলবে যে তোমার পেপাল আছে কিনা, পেপাল তাদের জন্য গুড মেথড, বাট আমাদের পেপাল নেই, না পেপাল দিয়ে নিতে পারবো না। তো সেক্ষেত্রে বলতে পারেন তুমি ডিরেক্ট ব্যাংকে পাঠাইতে পারবা কিনা, এটা ডিরেক্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ডিরেক্ট ব্যাংকে তারা অনেক মেথডে পাঠাতে পারে, হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন বা রেমিটলি, এগুলোর মাধ্যমে পাঠাতে পারে। ঠিক আছে। হ্যাঁ, শিহাব মাহমুদ মেহেদি। জি ম্যাডাম। ম্যাডাম আমাদের ফেসবুকে আমাদের প্রোফাইল গ্রো করার জন্য আসলে কি মেথড করা উচিত আর কি, ধরেন আমাদের লাইক ফলো এগুলোর জন্য? ফেসবুকেরটাতে আসলে আপনার তো ওই যে কন্টিনিউয়াস পোস্ট দিতে হবে, পেজটা সুন্দর করে সাজাতে হবে, এবং আপনি হচ্ছে রাইট, আমি যেটা বলি যে রাইট অডিয়েন্স পেতে হলে,
যে এক্সাক্ট আপনার অডিয়েন্স যারা তাদেরকে যদি আপনি পেতে চান, পেইড অ্যাডভার্টাইজের জন্য আমি বলি, কারণ লাইক পাওয়ার জন্য কিন্তু একটা আমাদের অবজেক্টিভ আছে, তাই না? জি। ওইটার জন্য আমি সাজেশন দেই যে লাইক পাওয়ার জন্য আমরা একটা অবজেক্টিভ যেটা আছে সেটা ইউজ করে আমি 500, 1000, 2000 যদি লাইক চলে আসে পেইড ওয়েতে, তখন ওই যে 500, 1000, 2000 যারা আছে এরা কিন্তু আমার এক্সাক্ট এবং রাইট অডিয়েন্স। তখন আপনি ওই যে আমি এনগেজিং মেথড গুলো বলেছিলাম আপনাদেরকে, প্রোফাইল জি। পেজ গ্রো করার জন্য অর্গানিক মেথড গুলো, ওইগুলো অ্যাপ্লাই করে তখন ওদের মাধ্যমে আরো আপনার ফলোয়ারটা গ্রো করবে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আরেকটা ম্যাডাম প্রশ্ন ছিল, লিঙ্কডইনে কিভাবে আসলে ক্লায়েন্ট হান্ট করা যায় আর কি? লিঙ্কডইন ওই যে আপনি সেম ওয়েতে আপনি যে সিওদেরকে জাস্ট খালি ফলোয়ার বানালেন, ম্যানেজিং ডিরেক্টর বা এইসব পজিশনে যারা আছে, যারা হচ্ছে হায়ার করে থাকে, তো ওই যে তাদের সাথে ওভাবে এভাবে কানেক্ট হবেন যেন তারা আপনাকে কানেকশন ব্যাক দেয়, তাই না? যদি জি। তারা কানেকশন ব্যাক আপনাকে দেয়, যদি তারা কানেকশন ব্যাক দেয়, তখন কিন্তু এই সেম ওয়েতে আপনারা তাদের সাথে ডিরেক্ট মেসেজে কিন্তু সেখানে কথা বলার অপশন আছে, এবং ওখানে কিন্তু আপনি ডিরেক্ট আপনার সার্ভিসটা অফার করার অপশন আছে যে আপনি ডিজিটাল মার্কেটার, এটা নিয়ে কাজ করছেন, কিন্তু আপনার কভার লেটারটা সুন্দর করে, এখন তো চ্যাট জিপিটি আছে এই জন্য আমি ফরম্যাট দিচ্ছি না, ফরম্যাট দিলে দেখা যাবে এটা আপনারা সবাই এই সেমটাই কপি পেস্ট করবেন, কিন্তু এই কারণে আমি এটার ফরম্যাটটা দিব না। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন নিজে থেকে যে আসলে আপনি কি কি বোঝাতে চাচ্ছেন, কি কি সার্ভিস অফার করতে চাচ্ছেন, সেটা আপনারা নিজে থেকে রাইটিং করার চেষ্টা করবেন, করে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে দেন ওইটা তাদেরকে প্রোভাইড করবেন ডিরেক্টলি। ঠিক আছে? না ম্যাডাম, সেটা তো অবশ্যই আমরা করতে পারবো, তারপর যদি একটা আইডিয়া দিতেন আসলে লিঙ্কডইন এর জন্য আসলে কিভাবে কভার লেটার করা যায় এবং কিভাবে মেসেজ গুলো পাঠালে বেটার হয় আর কি সিওদের সাথে কমিউনিকেশনের জন্য। আচ্ছা, আমি একটা ডেমো দিব নে, কিন্তু ওটা আসলে কপি পেস্ট করা যাবে না। না, ঠিক আছে? আমরা কপি পেস্ট করলাম হ্যাঁ, না ম্যাডাম, ওটা আর কি আমরা একটা ফলো করলাম, গাইডলাইন হিসেবে নিলাম আর কি, কিভাবে আসলে ঠিক আছে, লিখতে হয় আর আমি কি। একটা দেওয়ার চেষ্টা করব, একটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আপু এই যে লিঙ্কডইনে আমরা যে ছবিগুলো মানে পিকচার গুলো দিচ্ছি, এইটা আমরা কিভাবে এসইও করব, মানে পিকচারটা? পিকচারটা আপনার ইমেজ অবস্থা যখন থাকে আপনার ডেস্কটপে তখন এসইও করবেন। তখন প্রপার্টিজ থেকে হ্যাঁ, মানে এসইও রাইট, করবে? জি, রাইট। ওকে। ওকে, আমাকে এখন মিটিংটা ক্লোজ করা লাগবে, আমার এখানে একটা ম্যাম, আমার ছোট্ট একটা কথা ছিল জাস্ট। বলেন, কেটে যায় কিনা আমি জানি না, এখানে একটু ম্যাম, আমার কথাটা হচ্ছে আমরা তো ফেসবুক পেজে অ্যাড রান করি অ্যাড ম্যানেজার থেকে, হ্যাঁ। আর আমরা যে পোস্ট গুলা করি ওখানে বোস্ট নামে একটা ইয়ে আছে, অপশন আছে, এই দুইটার মধ্যে মানে পার্থক্যটা আমি বুঝতেছি না আচ্ছা, ঠিক। পোস্ট বলতে ওই সিঙ্গেল পোস্টটাকে বুস্ট বা প্রমোট করা, বা ওই যে অ্যাড ম্যানেজারে যে কাজটা করেছি ক্যাম্পেইন রান, মানে ক্যাম্পেইন রান বলা যায় না এটাকে ঠিক, ওই সিঙ্গেল পেজ পোস্টটাকে আপনি স্পন্সরডে পাঠানো, কিন্তু এইটা বুস্টার থেকে কি আপনি আপনার মোবাইল থেকে আপনি এখানে একটা পোস্ট বুস্ট করতে পারবেন, কিন্তু এখানে ক্যাম্পেইনের মতন এত ডিটেল ইনফো পাবেন না কিন্তু। ঠিক আছে? ডিটেল আচ্ছা আচ্ছা, টার্গেটিং এটা তো এর পেইড। হ্যাঁ, এটাও পেইড মেথড কিন্তু। ঠিক আছে, এখান থেকে ইজি করে দিল, কারণ যারা অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার যারা বোঝে না, ইজিতে যেন আপনার অ্যাড রান করতে পারে, এই জন্য যে অনেক বিজনেস আছে না যে তারা এখন মার্কেটারদের দিয়ে কাজ করাতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে নিজেরাই আর কি। নিজেরা যেন করতে পারে, এখানে হচ্ছে আপনার এত ডিটেইলি অপশন নেই, দেখবেন আপনার এটা ক্লিক করলে সমস্যা নেই, আপনার তো রান করছেন না, ক্লিক করে দেখবেন কি কি ইনফো আছে। এখানে কিন্তু কি ম্যাম মেথড, মানে পেমেন্ট মেথডটা কি ওইটার মতনই কার্ডের মাধ্যমে হবে? হ্যাঁ, ওখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড থাকলে অ্যাড ম্যানেজারে ওখান থেকে কেটে নেবে, আলাদাভাবে আবার অ্যাড করতে হবে না। আপনি ওখানে যাবেন, থ্যাংক ইউ। আপনারা ক্লিক করে দেখবেন ওখানে, ঠিক আছে, সমস্যা না এটাতে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ক্লিক করিনি, আপনি বলেছিলেন যে এটাতে না যাওয়ার জন্য, আর সেই তখন জন্য। ওই যে এখন তো আপনারা অ্যাড এর বিষয়টা জানেন, এখন গেলে সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম 2টা হ্যাঁ, মিনিট হবে, 2টা মিনিট যদি দিতেন। হ্যাঁ, বলেন ভাইয়া, আমি একটু হ্যাং হয়ে গেছে আমার। আচ্ছা, বুঝছি ম্যাম, আমার টুইটার অ্যাকাউন্টটা হুম, আমি ইনকগনিটো উইন্ডোতে গিয়ে ঠিক করলাম। যেটা ঠিক করলাম সেটা কিভাবে বলি, আপনার ওই সেম ভাবে দিচ্ছিলাম, দেওয়ার পরে ওই যেটা আসছিল অথেন্টিক ওটা আসতেছিল, পরবর্তীতে আপনার জিমেলটা দিলাম, জিমেল দেওয়ার পরে সেমটা আসতেছে, মানে সাইন ইন করার জন্য, লগ ইন হুম, হওয়ার জন্য, আমার তো অ্যাকাউন্ট ছিল। পরে আমি আবার আপনার ওই জিমেল দেওয়ার পরে ফরগট পাসওয়ার্ড দিলাম, হুম, ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড, একটা মেলে একটা কোড পাঠাইছে আমার জিমেলটাতে ছিল, হুম, কোডটা দেওয়ার পরে 2টা পাসওয়ার্ড দিলাম, নিউ আর কনফার্ম।
দেন একটা গেম খেলতে বললো, গেমটা খেললাম। এখন অ্যাকাউন্ট আমার সামনে আসতেছে, মানে একদম ক্লিয়ার আর কি। কারণ আমাকে একটা মেল দিছে যে এরকম, উইন নোটিসড এ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এটা আসবেই। আচ্ছা, এটা একটা দিছে। আর আরেকটা দিছে, নোটিফিকেশন দিছে, দেয়ার ওয়াজ এ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট ফ্রম এ নিউ ডিভাইস হুম অন, মানে আজকে ডেটটা। ইনকগনিটো উইন্ডোতে দিয়েছেন যে এই জন্য নির্বিবাদ দেখেছে। আপনার এটা ইস্যুটা কি আমি বুঝতে পেরেছিলাম তখনই। এখন আপনি যেটা এই রানিং যে ব্রাউজারটা, এটাতে যদি আপনি ইউজ করতে চান প্রোফাইলটা, আপনি এখানে এই যে থ্রি ডটে জি স্টোরিতে, স্টোরি বলতেছি, হিস্টোরিতে যে সব ক্লিন করবেন, ঠিক আছে? হিস্টোরি ক্লিয়ার অল দিবেন। ক্লিয়ার অল দিলে আপনার এই ব্রাউজারটার ওই আগের ইয়াগুলো, ডেটাগুলো চলে যাবে। এটা কুকিজ ইস্যুর জন্য অনেক সময় হয়, ঠিক আছে? আবার এটাতে লগ ইন হতে পারবেন, সমস্যা নেই, যেহেতু ব্যাক দিয়েছে, প্রবলেম। আমার মানে একটা ভালো হ্যাবিট বলেন বা ব্যাড হ্যাবিট বলেন, আপনি যখন বলতেছিলেন যে এখানে এখানে যান, এখানে এখানে যান, আমি তো বুঝতেছিলাম না কিছু। মানে আমার এগুলো খুব খারাপ লাগে যে আমাকে এটা বলতে হবে, এটা পারতেছি না। পরে আমি ট্রাই করলাম, হইলো আর কি। খারাপ তো লাগা লাগবে যে আপনার কি ভুল বা কেন কি বলতেছে, এটা যদি আপনি রিয়েলাইজ না করেন যে আমার কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে তো আপনি এটা নিজেকে চেঞ্জ করবেন না, না, ঠিক আছে? পরবর্তীতে আপনার তো তো আমি হ্যাঁ বললাম না আপনাকে যে ম্যাম আমি একা একা দেখতেছি। মানে আমি তখন চিন্তা করলাম যে না, দেখি। আমি দুইটা অ্যাকাউন্ট আমার এরকম হয়েছিল, দুইটা অ্যাকাউন্টে আমি একা একা ঠিক করছি। বা এটা আমার সব ক্ষেত্রে ম্যাম, পার্সোনাল বলেন, অফিসিয়ালি বলেন, কেউ কিছু বললে না পারলে খুব খারাপ লাগে। দেন ওটা আমি একা করি, যেভাবে হোক করি। আলহামদুলিল্লাহ আমি ভালো। এটাও পারছি, এটা হয়েছে। এখন ম্যাম ওই যে এক্সামের একটা কথা বলছিলেন, তখন আমি বুঝতে পারি নাই যে এক্সামের পেপার আগামীকাল ক্লাস সকালে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা কি করবো। বিষয়ের উপর এক্সাম হবে এটা অনলি অন কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপু একটা লাস্ট একটা কোশ্চেন ছিল বলেন। যে আপু হচ্ছে আমাদের ডোমেন এজের যেটা মানে ডোমেন এজ চেকার, তো হুম। এটাতে আমার একটু প্রবলেম আছে যে আমি মানে এজটা বের করতে পারছি না। তো এটা যদি আমাকে একটু দেখাই দিতেন। আপু এখন দেখানো যাবে কিনা, দাঁড়ান দেখি। আচ্ছা, সবই ঠিক আছে, আমার জুমটাতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ম্যাম, ম্যাম ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ নেওয়ার জন্য ইনলেট হ্যাশট্যাগ একটা কিছু দেখাইছিলেন না? ইনফ্ল্যাক্ট। হ্যাঁ, ম্যাম ইনফ্ল্যাক্ট। ম্যাম এটা কিন্তু কাজ করে না, আমি ট্রাই করেছি রাইট রাইট অনেকবার, রাইট। কিন্তু হ্যাঁ আমি আপু ম্যাম আমিও ম্যাম চেষ্টা পরবর্তীতে, করেছি, কাজ করে না। পরবর্তীতে ইনফ্ল্যাক্টটা ম্যাম আমি গেছি ম্যাম, আমাকে বলছে প্রো ছাড়া হবেই না, আমাকে দিচ্ছেই না হ্যাশট্যাগ। এটা দিচ্ছে না। আমরা হচ্ছে হ্যাশট্যাগ নেওয়ার মেথড কিন্তু আরো আছে, এটা থেকে নিতে হবে এমন না কিন্তু। ম্যাম একটু যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো, ওটা আমরা হয় না। অন্যদের পোস্ট থেকে নেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওভাবেই পোস্ট করি ম্যাম, দু একটা হুম। পোস্ট করলে ওভাবেই করি। আপু এই দেখেন, আপনাকে অনলি https থেকে .com পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? মেবি আপনি হচ্ছে ফুল ব্লগের লিঙ্কটা সহ নিয়েছিলেন, আমার যেটুকু ধারণা। আপনি একটা কিওয়ার্ড লিখে যে সার্চ করেছেন, ওর ফুল লিঙ্কটা মেবি আপনি নিয়েছিলেন, দ্যাটস ওয়াই দেখায়নি। সো অনলি .com .org বা যেটা থাকে এক্সটেনশন, এটা সহ নিবেন। দেন চেক ডোমেন এইজ, এটা দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে ডোমেন এইজটাই তো, তাই তো? এই যে চলে আসছে এইজ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করব।